বছর পরে দেশে ফেরার আনন্দে এতক্ষণ যে জলসে বসেছিল, মুহূর্তেই ভাটা পড়লো তাতে। জাঙ্কুক চেঁচিয়ে উঠলো আবারও, অত্যন্ত ক্রোধের সাথে বলল, আমার বউ চলে গেছে মানে কি? কোথায় গেছে সে? জাঙ্কুকের হঠাৎ এহেন আচরণে বাকরুদ্ধ চৌধুরী পরিবার, যে বউকে মানে না আর না কখনো মানবে বলে দেশ ছেড়েছিল জাঙ্কুক, আজ এত বছর পরে দেশে ফিরে ঘরে প্রবেশের পরবর্তী মুহূর্তে বউয়ের খোঁজ করছে। উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েছে যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায়। জাঙ্কুককে ঠিক কি উত্তর দিবে বুঝে উঠতে পারলো না কেউই। তবে ছেলেটার এই তর্জন গর্জন খুব একটা প্রভাব ফেলতে পারলো না তার মা কিম সিওক জিনের উপরে। তিনি এগিয়ে এলেন ছেলের পানে, কপাল কুঁচকে শুধালেন, কিসের বউ? কার বউ? জাঙ্কুক যেন অবাক না হয়ে পারলো না। কার বউ মানে কি? জাঙ্কুক কপাল টান টান করে জবাব দিল, অবশ্যই আমার বউ। সেটাই তো, তোমার বউটা এলো কোথা থেকে? জাঙ্কুক কপাল কুঁচকালো, থমথমে কণ্ঠে বলল, মা মজা করো না তো, আমার বউকে বের করে আনো। জিন দাঁতে দাঁত চাপলেন, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কোনো বউ নেই তোমার। মানে কি মা? আমার স্পষ্ট মনে আছে, আমার আজ থেকে 7 বছর আগে বিয়ে হয়েছিল। সেই অনুপাতে আমার এখন ছোট্টখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ থাকার কথা। সেই বউ কোথায় আমার? সে বিয়ে তুমি তখন মানোনি, তাই তো কবুল বলার পর মুহূর্তে বউয়ের মুখ না দেখেই বিয়ের আসর ছেড়েছিলে। আর তারপর দেশ। জাঙ্কুকের মুখখানে কিছুটা অস্থিরতা প্রকাশ পেল, তবে কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখেই বলল, তাই বলে তো আর বিয়েটা মিথ্যে হয়ে যাবে না মা। বিয়ে যখন করেছিলাম তখন সে আমার বউ, তাছাড়া তখন বিয়ে মানেনি, এখন মানছি। আমার বউকে আমার কাছে ফেরত দাও। তখন যেহেতু মানোনি, এখনো মানার দরকার নেই। ধরে নাও তোমার বিয়েই হয়নি। বিস্ময়ে জাঙ্কুকের চোয়াল ঝুলে পড়লো। একজন বিবাহিত পুরুষকে তার মা কি সুন্দর অবলীলায় বলল, ধরে নাও বিয়েই হয়নি। এ কেমন কথা? জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, পারবো না, বউ লাগবে আমার। এত বছর তো লাগেনি, এখন কি কারণে বউ লাগবে? জাঙ্কুক চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমাকে বাবার যে কাজে লাগে, আমারও আমার বউকে এখন সেই কাজেই লাগবে। ছেলের এহেন লাগামহীন কথা দাপটে পাশেই সোফায় বসে থাকা কিম নামজন কেসে উঠলেন খুব খুব করে। ছেলেটা তার ছোটবেলা থেকেই নির্লজ্জ, লাগামহীন, জেদি এবং রকচটা ধাঁচের। তাই তো ছেলেটাকে বেঁধে ফেলতে ওই বয়সে বিয়ে করিয়েছিল। কিন্তু কি হলো? হিতে বিপরীত। এখন তো আবার এই ছেলে এত বছর বিদেশে কাটিয়েছে, নিশ্চয়ই নির্লজ্জতায় উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছে। তপ্ত নিঃশ্বাস ফেললেন জিন, শক্ত কণ্ঠে বললেন, আমরা তোমাকে এর সাথে বিয়ে দিয়েছিলাম ওদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটা মজবুত করার উদ্দেশ্যে। তুমি ভালোভাবেই জানো ওর মা আর আমি সে ছোটবেলা থেকে খুব ভালো বান্ধবী ছিলাম। খুব ইচ্ছে ছিল ওর সাথে সম্পর্কটা দৃঢ় করার, নয়তো একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে মাত্র 10 বছরের একটা বাচ্চা মেয়ের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। কিন্তু তুমি বিয়েটা মানতে পারলে না। ভয় দেখিয়ে কবুল বলানোর পর মুহূর্তে বিয়ের আসর ত্যাগ করলে, বাচ্চা মেয়েটার মুখটা পর্যন্ত দেখলে না। এটুকু বলে থামলেন জিন, আবার বললেন, বিয়ের আসর ছাড়ার আগে একটা মুহূর্তের জন্যও ভাবলে না তোমার এমন পদক্ষেপে ওই বাচ্চা মেয়েটার উপরে কি নেমে আসবে। আমাদের সমাজ মোটেই ভালো নয়, তারা বিবাহের পর স্বামীর ছেড়ে যাওয়াকে স্ত্রীর মোটেই ভালোভাবে দেখে না। হয়তো তে ছোট ছিল, তবে ওর উপরেও তোমার পদক্ষেপের ধাঁচ আসতে শুরু করেছিল। মেয়েটা বাইরে বের হতে পারতো না, কেউ খেলতে নিত না, মানুষ তিরস্কার করতো। ধীরে ধীরে শুধুমাত্র তোমার কারণে ওদের সাথে আমাদের সম্পর্কের অবনতি হয়। আর ওর পরিবার চায়নি ওর উপর এই ঘটনার বিশাল কোনো আঁচ আসুক। ভুল বলো আর অন্যায় বলো আমাদের বড়দের ছিল, ওই ছোট মেয়েটার তো ছিল না। এমনকি তখনও বিয়ের মানেটাই ততটা বুঝে উঠতে পারেনি। মেয়েটা ছোট ছিল, তাই ওর সাথে ঘটা কঠিন বিষয়গুলো বোঝার আগেই ওরা এলাকা ছাড়লো। তোমার বিদেশে বাড়ি দেওয়ার 6 মাসের মাথায় ওরা অন্যত্র চলে গেছে। মায়ের সব কথা শুনে একটু নরম হলো জাঙ্কুক, শান্ত কণ্ঠে বলল, কোথায় গেছে ওরা? আমাদের জন্য এলাকা ছেড়েছে, নিশ্চয়ই আমাদের বলে যাবে না কোথায় গেছে। থামলেন জিন, আবার বললেন, দেখো ভুল যা করেছি আমরা বড়রা, এখানে তোমারও কোনো দোষ নেই। তুমি যখন বলেছিলে বিয়েটা তুমি করতে চাও না, কিন্তু আমরা শুনিনি, জোর করেছি। আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত এবং তোমার কথাই মেনে নিয়েছি। গোপনে বিয়ে হয়েছিল, আবার গোপনে এই বিয়েটা 2 পরিবারই ভেঙে দিয়েছি এক প্রকার। শুধু বাকি রয়েছে তালাকটা। তাদের বাবা বলেছে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে নিজ দায়িত্বে তালাক নিয়ে দেবেন। সুতরাং এই বিষয়ে আর ঝামেলা করো না। যে বিয়ে তুমি কখনো মানোনি সেই বিয়ে নিয়ে চোটপাট দেখিও না। তালাক শব্দটা কর্ণকুহরে পৌঁছাতেই বুকটা ছ্যাদ করে উঠল জাঙ্কুকের। যে বউয়ের জন্য এত কাল অপেক্ষা করেছে, এতকাল ছটফটিয়ে মরেছে, সেই বউকে কিনা তালাক দেবে? অসম্ভব। তবে নিজের চিন্তার মধ্যভাগে ছেলেটার মাথায় হুট করে আরেকটা চিন্তা হানা দিল। পিট পিট করে সে তাকালো মায়ের পানে, সন্দিহান সুরে বলল,
আচ্ছা, তুমি আবার কোনোভাবে আমার থেকে তেকে লুকিয়ে রাখোনি তো মা? জাঙ্কুকের এইহীন কথায় বেজায় বিরক্ত হলেন জিন বেগম। এত কিছু বুঝিয়ে বলার পরও ছেলে কেমন উদ্ভট প্রশ্ন করছে। তিনি তো এতকাল জানতেন ছেলে কোনোদিনও এই বিয়ে মানবে না, তাই তো বিদেশে গিয়ে ঘাপটি মেরে রয়েছিল। তাহলে তেকে লুকিয়ে রেখে তার কি লাভ? ছেলের কথার উত্তর দিলেন না জিন বেগম। কপাল কুঁচকে বিরক্তিকর ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। জাঙ্কুক মায়ের থেকে চোখ ঘুরালো, গম্ভীর কণ্ঠে বলল, জেহব। জাঙ্কুকের এমন ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল জেহব। ছেলেটা জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট। আজ প্রায় 2 বছর ধরে জেহব রয়েছে জাঙ্কুকের সাথে। এর মধ্যে সহস্র বার জাঙ্কুককে রেগে যেতে দেখেছে সে, কিন্তু এতটা চোটপাট করতে দেখেনি। জেহব কম্পিত কণ্ঠে বলল, জি স্যার, আমার বউকে খুঁজে বের কর। জেহব মাথা চুলকালো, আমতা আমতা করে বলল, আমি তো ম্যামকে চিনি না স্যার, যদি একটু বিস্তারিত বলতেন। জেহবের কথায় বিরক্ত হলো জাঙ্কুক। কপালে ভাঁজ ফেলে বলল, আমার বউয়ের নাম কিম তেইহং। আর তার থামলো জাঙ্কুক। মায়ের দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের রাজাকার বাপটার নাম যেন কি মা? জানি না। জাঙ্কুকের মুখশ্রী গম্ভীর রূপ ধারণ করলো। মায়ের দিক থেকে চোখ ঘুরিয়ে সে তাকালো বাবার পানে। ছেলের দৃষ্টি নিজের উপর পড়ার সাথে সাথে অন্যদিকে ফিরলেন কিম নামজন। জাঙ্কুক ভ্রু কুঁচকালো। বাবার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো মেজো চাচা বেখুইন চৌধুরী আর ছোট চাচা লিমিনহো চৌধুরীর পানে। তারাও দ্রুত চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। এরপর আবারও দৃষ্টি ঘোরালো সে চাচি আর ঘরের ভাই বোনদের উপরে। দৃষ্টি নিক্ষেপ করার আগেই দেখলো সব হাওয়া। দাঁতে দাঁত চাপলো জাঙ্কুক। কটমট করে বলল, এরা আমার পরিবার? মোটেই না, এরা এক একটা বিশ্বাসঘাতকের গোডাউন, ঘসিটি বেগমের শিষ্য। এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার বউকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে তার রাজাকার বাপের হাতে তুলে দিয়ে আমাকে বউ ছাড়া করেছে। সব কটাকে আমি দেখে নিব, সব বিশ্বাসঘাতকের দল। এটুকু বলে থামলো জাঙ্কুক। আদেশের সুরে বলল, যত দ্রুত সম্ভব আমার বউকে খুঁজে বের কর যে হোক, নয়তো তোকে আমি পচা নর্দমায় গোসল করাবো। কথাটা বলেই ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিজ কক্ষের দিকে এগিয়ে গেল জাঙ্কুক। বেচারা দেহ পড়লো মহা বিপদে। এখন সে কিভাবে জাঙ্কুকের বউকে খুঁজে বের করবে? এত বড় বাংলাদেশে শুধু নাম দিয়ে কাউকে খুঁজে বের করা যায়? কি এক যন্ত্রণা। জাঙ্কুক ধূপধাপ পা ফেলে নিজের কক্ষে এলো। ক্রোধের শরীর চলছে ভীষণ, সাথে অন্তর পড়ছে। ঠিক কতটা আশা নিয়ে সে ফিরে এসেছিল দেশে। ভেবেছিল ছোট্ট বউটাকে আপন করে নেবে এবার, কিন্তু না, সে বউটাই তো আর নেই তার। পরিবারের লোকেরা খুব তো তাকে জোর করে বিয়ে দিতে পেরেছিলেন তখনই জোর করে বউটাকে রেখে দিতে পারেনি। চারদিকে শুধু বিশ্বাসঘাতকতা আর বিশ্বাসঘাতক। জাঙ্কুক ক্রোধে জর্জরিত হয়ে এদিক ওদিক তাকালো। হঠাৎ একটা লাগেজের পানে চোখ আটকে গেল তার। গোলাপি রঙের ছোটখাটো একটা লাগেজের পানে তাকিয়ে জাঙ্কুক দৃষ্টি কিছুটা নরম করলো। ধীর পায়ে সে এগিয়ে গেল সেদিকে। এই লাগেজটা জাঙ্কুক তার বউয়ের জন্য এনেছিল। এই যে গোলাপি রংটা একদম পছন্দ নয় জাঙ্কুকের, দেখলে কেমন গা গোলায়। অথচ নিজের শক্তভক্ত পুরুষালী গম্ভীর সত্তা ভেঙে এক প্রকার চোখ নাক বন্ধ করে দোকান থেকে সে এই রঙের একটি লাগেজই বাছাই করে এনেছে। ছোটবেলা থেকে নিজ ব্যক্তিত্ববোধ বরাবরই নারীর সঙ্গ এড়িয়ে চলেছে ছেলেটা। সেই কারণবশত নারীদের পছন্দ অপছন্দ সম্পর্কে খুব একটা জ্ঞান নেই জাঙ্কুকের। তবে সে খুব করে চেয়েছিল তার তরফ থেকে দেওয়া প্রথম উপহারটা যেন পছন্দ হয় তার মাত্র 17 বছরের বাচ্চা বউয়ের। তাই তো দোকানে গিয়ে সে দোকানিকে শুনিয়েছিল মেয়েরা কোন রংটা বেশি পছন্দ করে। দোকানি দারুণ কণ্ঠে জবাব দিয়েছিল, গোলাপি। জাঙ্কুক আর ডানে বামে তাকায়নি। নিজের অপছন্দের কথা চিন্তা না করে চিন্তা করেছিল তার কিশোরী বউয়ের পছন্দের কথা। ব্যাস, কিনে নিয়েছে এই গোলাপি রঙের লাগেজটা। পুরো লাগেজ ভরেছে অসংখ্য চকলেট, ছোট ছোট পুতুল, চুলের ব্র্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুল, আরো মেয়েলি সামগ্রীতে। ভেবেছিল এই এত বছর পরে বাড়িতে ফিরে প্রথমেই মুখ দর্শন করবে বউয়ের, খুব যত্নে তার মান ভাঙাবে। মেয়েটাও হয়তো এত বছরে জমে অনেক অভিযোগের ঝুলি নিয়ে বসবে তার সম্মুখে। জাঙ্কুক সে অভিযোগগুলো ভীষণ মন দিয়ে শুনবে, আদরে ভঙ্গিতে বকে বকে আগলে নেবে। অথচ এটা কি হলো? বাড়ি ফিরে দেখলো তার বউই নেই। তার বিশ্বাসঘাতক পরিবারটা তার ছোট্ট বউটাকে ধরে রাখতে পারেনি। জাঙ্কুক বসে পড়লো বউয়ের জন্য আনা গোলাপি রঙের লাগেজটার পাশে। লাগেজে হাত বোলাতে বোলাতে ব্যস্ত হলো পুরনো স্মৃতিচারণে। আজ থেকে প্রায় 7 বছর আগে, তখন জাঙ্কুকের বয়স মাত্র 20 বছর। শত তরতাজা এক যুবক সে, শরীরে টকবকে রক্তের দাপট। কেবলই অনার্স প্রথম বর্ষ শেষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে। ধীরে ধীরে জড়িয়ে পড়েছিল রাজনীতি নামক বেড়াজালে। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি থাকতো দলের সাথে। ছোটখাটো এক নেতাও হয়ে উঠেছিল। তেমনই একদিন কলেজ শেষে বন্ধু বান্ধবদের সাথে এক সমাবেশে উপস্থিত থাকাকালে নামজন চৌধুরী কল করে বাড়িতে আসার তাগিদ দিল। প্রথমে সভা ছেড়ে জাঙ্কুক
জাঙ্কুক বাড়িতে আসায় রাজি না হলেও বাবার জোরাজোরিতে শেষে রাজি হয়েছিল। মাত্র 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরতেই বাবা জানালো তার বিয়ে, তাও কার সাথে? তার মায়ের বান্ধবীর মাত্র 10 বছরের মেয়ের সাথে। 5ম শ্রেণীতে পড়ে মাত্র। মেয়েটাকে সে দেখেছে, বাড়ি কাছাকাছি হওয়ায় মেয়েটা প্রায়ই থাকতো এই বাড়িতে। ছোটখাটো চঞ্চলদেহী এই মেয়েটা দৌড়ে বেড়াতো পুরো বাড়িময়, তবে কখনো অতটা ভালোভাবে খেয়াল করে দেখা হয়নি। আর আজ কিনা তার সাথে বিয়ে, হাঁটুর বয়সী এক মেয়ের সাথে, যার সাথে তার বয়সের পার্থক্য প্রায় 10 বছরের। আচমকা এমন সংবাদে হতবুদ্ধ সম্পন্ন হয়ে পড়েছিল জাঙ্কুক। কয়েক মিনিট কেটেছিল তার ঘোরের মধ্যে। ঘোর কাটতেই বাবা মাকে চিৎকার করে সে বলেছিল, এই বিয়ে আমি করব না। কিন্তু কেউ শোনেনি তার কথা। এক প্রকার ধরে বেঁধে বসিয়েছিল বিয়ের বিয়েতে। তখনও জাঙ্কুক জেদ ধরে বসেছিল কবুল বলবে না, কিন্তু নামজন ত্যায্য করার ভয় দেখিয়ে শেষ পর্যন্ত কবুল বলিয়ে ছেড়েছিল। সেও নিজের ক্রোধ আর জেদের বশেই কবুল বলার পর মুহূর্তে বউয়ের মুখ না দেখেই বিয়ের আসর ছেড়েছিল। যাওয়ার আগে অত্যন্ত ক্রোধের সাথে বলে গিয়েছিল, বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি, এর বেশি আমার থেকে আর কিচ্ছু আশা করবে না। আমি না এই বিয়ে মানি আর না কখনো মানবো। বিয়ের আসরের সাথে সাথে জাঙ্কুক সেই দিনই বাড়ি ছেড়েছিল, উঠেছিল হোস্টেলে। বাবা মা বাড়ির সবাই অনেক চেষ্টা করে বাড়িতে ফেরাতে পারেনি ছেলেকে। ওই ক্রোধের বশে মাত্র তার 1 মাসের মাথায় দেশ ছেড়েছিল সে। ধীরে ধীরে ক্রোধ কমলো, অবচেতন মন বারবার জানান দিল তার বিয়ের কথা, হোক জোর করে বিয়ে, কিন্তু বিয়েটা তো তার হয়েছে। হতে হবে বয়সের পার্থক্যের কথা ভেবে জাঙ্কুক দমাতে চেয়েছিল নিজের ভিতরকার চেতনাকে, কিন্তু পারেনি। দিন দিন কেমন ওই ছোট্ট মেয়েটার প্রতি অনুভূতি প্রখর রূপ ধারণ করতে শুরু করলো। অদৃশ্য এক পিছুটান অনুভব করলো তার ফেলে আসা বউয়ের প্রতি। এই বুঝি পবিত্র সম্পর্কের টান, এই বুঝি ওই কবল বলার মহাত্মা। জাঙ্কুক প্রাণপণ চেষ্টা করেছিল নিজেকে দমাতে, ছোট্ট মেয়েটার থেকে মন সরাতে, ঝুঁকতে চেয়েছিল অন্য নারীর প্রতিও, কিন্তু সে পারেনি। কোনো মেয়ের পানে পুরোপুরিভাবে তাকাতে গেলেই ভেতর থেকে বাধা দিত কেউ একজন। স্বপ্নে এসে একটা ছোটখাটো মেয়ে শাসিয়ে বলে যেত, আমি ব্যতীত একদম অন্য কোনো মেয়ের পানে তাকাবেন না, তাহলে গলা টিপে মেরে দেবো একদম। ধীরে ধীরে সময় গড়ালো আরো। জাঙ্কুক অবাধ্য এক পিছু টানে আটকে গেল বাজে ভাবে। একটা সময় বুঝতে পারলো সে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে তার বাচ্চা বউকে। অদেখা না মানা বউটা ডাকাতের ন্যায় গ্রাস করে নিয়েছে জাঙ্কুকের হৃদয়কে। দিনে দিনে বউয়ের জন্য অস্থিরতা বাড়লো। বারবার সে ফিরে আসতে চেয়েছিল দেশে, কিন্তু সে পথ সে নিজেই বন্ধ করেছে। পড়াশোনা না করে দেশে ফেরা সম্ভব ছিল না। দিনের পর দিন ছটফটিয়ে মরেছে। একটা বার বউয়ের মুখটা দেখার জন্য হৃদয় উতলা হয়ে উঠছিল ভীষণ ভাবে। বারবার কথা বলতে ইচ্ছে হচ্ছিল বউয়ের সাথে, একটা বার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে হচ্ছিল, তবে চক্ষু লজ্জায় কাউকে সে কথা বলতে পারেনি। যেভাবে বউ মানবে না বলে দেশ ছেড়েছিল, তাতে কারো কাছে বউয়ের কথা জিজ্ঞেস করতেও লজ্জা হচ্ছিল। আর বাড়ির লোকও কখনো যেচে তার বউয়ের কথা বলেনি তাকে। তবে জাঙ্কুক ভেবেছিল তাকে যেভাবে জোর করে বিয়ে করিয়েছিল তেমনই ভাবে তার পরিবার বউটাকেও জোর করে রাখবে, কিন্তু রাখেনি। বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। এক রাজাকারের পাল্লায় পড়ে ঘষেটি বেগমের ন্যায় আচরণ করেছে। কোন রকমের পড়াশোনার 5 বছর শেষ করে অবশ্য দেশে ফিরতে চেয়েছিল জাঙ্কুক, কিন্তু নামজন ব্যবসার কাজে আটকে দিল আবারও। শেষে সব কাজের অবসান ঘটিয়ে দেশে ফিরল প্রায় 7 বছর পর। আর ততদিনে সে বউ ছাড়া। কি এক যন্ত্রণার ব্যাপার। ভোরের আলো ফুটেছে, নীল সুন্দর আকাশটাকে গ্রাস করে নিয়েছে উজ্জ্বল এক সূর্য। প্রতিদিনের তুলনায় আজ যেন সে একটু বেশি দীপ্তি ছড়াচ্ছে। নিজের কক্ষ থেকে অফিসের উদ্দেশ্যে একদম তৈরি হয়ে বেরিয়ে এলো জাঙ্কুক। ফর্সা শরীরে জড়িয়েছে কালো প্যান্ট আর সাদা শার্ট, কাঁধে ঝুলছে একখানা কালো কোট। এর মধ্যে দেখতে দেখতে প্রায় 5 দিনের মতো কেটে গিয়েছে। জাঙ্কুক প্রাণপণ এই কয়েকদিন চেষ্টা করেছে নিজের বউকে খুঁজে পাওয়ার। বাবা মা পাড়া প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নিয়েছে, চাপ সৃষ্টি করে এখনো অব্দি এইটুকু জানতে পেরেছে যে তার রাজাকার শ্বশুরটার নাম সৌবিন শিকদার আর শাশুড়ির নাম ইয়ঞ্জুন, আর তারা রাজশাহীতে রয়েছে। কিন্তু তারা এখন রাজশাহী ঠিক কোন স্থানে আছে সে খবর জানে না কেউই। তাছাড়া তারা এখান থেকে চলে গিয়েছে অনেক বছর, তাই এখানকার কারোর সাথে তাদের যোগাযোগ নেই তেমন। ধূপধাপ পা ফেলে জাঙ্কুক এসে বসলো খাবার টেবিলে, কাঁধের কোটটা ঝুলিয়ে রাখলো চেয়ারের সাথে। ইতিমধ্যেই জাঙ্কুকের মা বাবা ছোট 2 ভাই ইয়োনো, লি জাংসুক এবং চাচা চাচিরা খেতে বসে পড়েছে টেবিলে। জাঙ্কুক নিজের প্লেটে খাবার নিতে নিতে বলল, মা আমার বউটা কেমন ছিল? জানি না। জিন বেগমের কাট কাট কণ্ঠের জবাব। বিরক্তিতে চোখ মুখ কুচকে গেল জাঙ্কুকের। এই কয়দিন ধরে বউয়ের একটা ছবি চেয়েছিল, তার মা তাকে দিতে পারেনি। এখন অন্তত এইটুকু তো বলবে তার বউ দেখতে কেমন। না, তাও বলতে চাইছে না। কপালে ভাঁজ ফেলে জাঙ্কুক তাকালো নিজের বাবার পানে। সন্দিহান সুরে প্রশ্ন করলো,
আব্বু, তোমার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে কি ঘসেটি বেগমের কোনো সম্পর্ক ছিল? মানে পূর্বপুরুষ? থামলো জাঙ্কুক, আবার বলল, সরি, ওটা পূর্বপুরুষ হবে না, পূর্ব নারী হবে। ঘসেটি বেগম কি তাদের পূর্ব নারীদের মধ্যে কেউ একজন ছিল? ছেলের কথায় কিছুটা অবাক হলেন নামজন। তার শ্বশুর বাড়ির সাথে আবার ঘসেটি বেগমের সম্পর্ক কেন থাকবে? অবাক কণ্ঠেই নামজন শুধালেন, কেন? নয়তো তোমার বউ এই ঘসেটি বেগমের মতো আচার আচরণগুলো কোথা থেকে পেয়েছে বলো তো? জিন বেগম কটমট করে তাকালেন ছেলের পানে। এই ছেলের জন্য কিনা সে রাত দিন এক করে কেঁদেছেন, বারবার অনুতপ্ত হয়েছে এটা ভেবে যে তার জন্য ছেলের জীবনটা নষ্ট হয়েছে। সে যদি খুনা খোরেও টের পেতেন তার ছেলেটা দিনে দিনে বিদেশের মাটিতে এমন বজ্জাত পয়দা হয়েছে, তাহলে দেশে আসতেই বারণ করে দিতেন। অবশ্যই কল করে বলে দিতেন, তোমার বাবা দেশে ফেরার দরকার নেই, তুমি ওই দেশের মাটিতেই ঘাঁটি গাড়ো। তবে জিন বেগম মুখে বললেন না কিছুই। এই ছেলের সাথে কথা বলা মানে নিজের ভাই নিজে কুড়াল মারা। এর রন্ধ্রে রন্ধ্রে এখন মিশে আছে বজ্জাতি আর নির্লজ্জতা। এরপর আর খাবার টেবিলে কথা হলো না তেমন, চুপচাপ হয়ে গেল সবাই। জাঙ্কুকও খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো। আজ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে সে। পুরো রাজশাহী চষে ফেলবে, তবুও তার বউকে চাই। ব্যস্ত সড়কে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আবার খানিক পর পর ধীর গতিতে চলে উঠছে গাড়িগুলো। সময়টাও দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে ঠেলেছে। জাগকরা কেবলই রাজশাহীর মধ্যে ঢুকেছে। ছোটখাটো একটা জ্যামে পড়ে আছে তাদের গাড়িটা। যে হোক সামনে ড্রাইভিং সিটে বসে আছে, তার পেছনের সিটে বসে ল্যাপটপে নিজের কিছু কাজ সারছিল জাঙ্কুক। যে হোক গাড়ির জানালা গলিয়ে তাকালো সম্মুখ পানে, দেখলো জ্যাম ছেড়েছে, তবে তাদের সামনের গাড়িটা চলছে না। ছেলেটা এদিক ওদিক পর্যবেক্ষণ করে দেখলো সামনের গাড়ির পাশে ফাঁকা আছে, চাইলেই ওভারটেক করা যায়। বাংলাদেশি রাস্তায় এই ওভারটেক আর কি সাধারণ একটা ব্যাপার। যে হোক গাড়ি স্টার্ট করলো, সম্মুখের গাড়িটা ওভারটেক করে উঠতেই হুট করে কেউ একজন এসে পড়লো গাড়ির সম্মুখে। হকচকিয়ে উঠলো যে হোক, দ্রুত ব্রেক কষলো। আচমকা ব্রেক কষায় বেজে বিরক্ত হলো জাঙ্কুক। হাতে ল্যাপটপটা পড়ে যেতে যেতে ধরে ফেললো। কপালে ভাঁজ ফেলে উদ্যত হলো কিছু শক্ত কথা বলতে, তবে সম্মুখে ভাগের অবস্থা অবলোকনে আর কিছু বললো না। বিরক্তি ভূমিতে আবারও দৃষ্টি নিক্ষেপ করলো ল্যাপটপে। যে হোক হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হলো, দেখলো কলেজের পোশাকে একটা মেয়ে বসে আছে গাড়ির সম্মুখে। বসে বসে কিছু একটা নিয়ে টানাটানি করছে ভীষণ ভাবে। যে হোক এগিয়ে গেল তার পানে, অপরাধী নাই বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি। মেয়েটা চোখ তুলে তাকালো জেহুবের পানে। গোলগাল চেহারার দারুণ এক কন্যা সে, উজ্জ্বল শ্যামবর্ণ মুখশ্রীতে ক্রোধ স্পষ্ট। জেহুবের কণ্ঠ শুনে যেন খেপে গেল আরো। মুহূর্তে অগ্নিমূর্তি ধারণ করলো, গলা থেকে কিছু একটা খুলে উঠে দাঁড়ালো। ঝাঁঝালো কণ্ঠে বলল, কিসের দুঃখিত? দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? দেখছেন আপনার জন্য আমার কত বড় ক্ষতি হলো। হাতটা ছুলে গেছে, কলেজ কার্ডটাও আপনার গাড়ির নিচে পিষে ইন্তেকাল করেছে। জেহুব পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। সত্যি কোনো এর কাছ থেকে ছুলে গেছে মেয়েটার, লাল রক্তেরও আবির্ভাব দেখা যাচ্ছে। আসলে দোষটা জেহুবেরই। সে দেখেছে তার সম্মুখে গাড়িটা দাঁড় করানো, তখনও বুঝে যাওয়া উচিত ছিল সামনে কোনো ঘাপলা আছে, নয়তো যানজট ছাড়াতেও গাড়িটা এগোচ্ছে না কেন। কিন্তু সে তো করেনি, উল্টো দুর্নীতি করে পাশ থেকে একটু ফাঁকা জায়গা দেখে গাড়ির সামনে তুলে দিয়েছে। অনুতপ্ত হলো ছেলেটা, আমতা আমতা করে বলল, দুঃখিত। কিসের দুঃখিত? আপনার দুঃখিত ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? কত বড় সাহস, সামনে গাড়ি দাঁড় করানো দেখেও পিছন থেকে গাড়ির সামনে ঠেলে দিয়েছিলেন আপনি। থামলো মেয়েটা, আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল, এই আপনাকে গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে? আমি আপনার গাড়ি চালানোর লাইসেন্স কেড়ে নিব এক্ষুনি, বেয়াদব ড্রাইভার। যে কাজু মাজু মুখ করলো, হয়তো আবারও একবার দুঃখিত বলতে চাইলো, তবে সে মুখ খোলার আগেই গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো ভারী এক কণ্ঠস্বর। জাঙ্কুক ল্যাপটপে দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে বলল, কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় করে ডাকে যে হোক। জাঙ্কুকের কথায় আরো ফুঁসে উঠলো মেয়েটা। গাড়ির খোলা জানালা গলিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো জাঙ্কুকের পানে। দাঁতে দাঁত চেপে উদ্যত হলো কিছু শক্ত কথা বলার জন্য, তবে সে সুযোগ আর হয়ে উঠলো না। সামনের বাস থেকে ডাক পড়লো তার আগেই। বাসের জানালা থেকে অন্য আরেকটা মেয়ে হাত বাড়িয়ে বলল, এই সেমরি, গাড়ি ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি আয়। মেয়েটার কথা বাড়ালো না, তীব্র সুচালো দৃষ্টি শেষ করে একবার সে তাকালো জাঙ্কুক আর জেহুবের পানে, যেন দৃষ্টি দিয়ে বুঝিয়ে গেল, তোদের আমি দেখে নিব, সাহস থাকলে আমার সামনে পড়িস আবার। এইটুকু মেয়ের এমন ধারালো দৃষ্টিতে প্রথমে জিহব ভরকে গেল, পরক্ষণে নিজেকে সামলে নিল। মেয়েটা দৌড়ে চলে গেল বাসের পানে। জিহব স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে যেতেই চোখ পড়লো চাকার নিচে পড়া কলেজ কার্ডটার দিকে। ছেলেটা একটু ঝুঁকে কৌতূহলবশত হাতে তুললো কলেজ কার্ডটা। কার্ডের উপরের অংশটা নষ্ট হয়ে গেছে, ছবি বা কলেজের নামটা বোঝা যাচ্ছে না তেমন, তবে মেয়েটার নাম পরিচয় এখনো স্পষ্ট। জিহব পড়লো মেয়েটার নাম পরিচয়, চমকে উঠলো সাথে সাথে, হাত পায়ে কাঁপন ধরলো।
এটা কি সত্যি নাকি ভুল দেখছে? জিহুক আবারও পড়লো কার্ডে থাকা মেয়েটার নাম পরিচয়। ঘাড় বাঁকিয়ে তাকালো একবার জাঙ্কুকের পানে। তার কি এখনই জাঙ্কুকে কিছু বলা উচিত নাকি চেপে যাওয়া উচিত? কিন্তু পরে যদি জাঙ্কুক কিছু জানতে পারে, নির্ঘাত তাকে কুচি কুচি করে কাটবে। এলোমেলো পা ফেলে জাঙ্কুকের পানে এগিয়ে গেল জিহুক। এদিক ওদিক নজর ঘুরিয়ে ডাকলো, স্যার। জাঙ্কুক ল্যাপটপে কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, গাড়ি ছাড়বি নাকি আমি এই মাঝ রাস্তায় অন্য ড্রাইভারের খোঁজ লাগাবো? জিহুক ঢোক গেল, আমতা আমতা করে বলল, স্যার একটু আগের মেয়েটা। কি হয়েছে? মেয়েটা তার কলেজ কার্ড ফেলে গেছে। জাঙ্কুক বিরক্ত হলো বেজায়। ছেলেটা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কি মেয়ে মেয়ে করে হেডিয়ে মরছে। কণ্ঠে বেশ বিরক্তি নিয়ে জাঙ্কুক বলল, তো কলেজ কার্ড অনুযায়ী মেয়েটার নাম কিম তেইহং, বাবার নাম সোবিন শিকদার, মায়ের নাম ইয়ঞ্জুন বেগম। ল্যাপটপের কিবোর্ডে হাত থেমে গেল জাঙ্কুকের। তড়িৎ গতিতে সে ফিরে তাকালো জিহুকের পানে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না ছেলেটা। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বলি তুই? আবার বলতো। জিহুক আর একবার উল্টে পাল্টে দেখলো কলেজ কার্ডটা, অতঃপর আবার বলল, স্যার এই মেয়েটাই সম্ভবত আপনার মুরগির বাচ্চার মতো বলছিল। কার্ডের জন্ম তারিখ অনুসারে এই মেয়েটার বয়সও 17। জাঙ্কুক নিজের কোল থেকে ল্যাপটপটা পাশে রাখলো দ্রুত। হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে আশেপাশে দৃষ্টি নিক্ষেপ করলো। অস্থির কণ্ঠে শুধালো, কোথায় কোথায় আমার বউ? জিহুক হাত দিয়ে সম্মুখের দিকে একটা চলন্ত বাস দেখিয়ে দিল। মিনমিনিয়ে বলল, আপনার বউ ওই বাসে চলে গেছে স্যার। জাঙ্কুক তাকালো বাসের পানে, কপাল কুঁচকে বলল, তাহলে তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন আহম্মক? তাড়াতাড়ি বাসটার পিছনে। জিহুক ব্যস্ত পায়ে গাড়িতে উঠে বসলো। জাঙ্কুক উঠে বসতে গাড়ি স্টার্ট দিল। ছুটে চলো বাসটার পিছু পিছু। কিন্তু হায়, ভাগ্য বুঝি এবারেও সহায় হলো না। কিছুটা দূরে গিয়ে আবার জ্যামে পড়ে বাসটা হারিয়ে ফেললো জাঙ্কুক আর জিহুক। হতাশ হলো জাঙ্কুক। গাড়ির সিটের সাথে গায়ে নিয়ে দিয়ে থমথমে কণ্ঠে বলল, একবার দেখা পাই আমার বেয়াদব বউটার, আগে 2-4টা থাপ্পড় মেরে নেব, তারপরে আদর ভালোবাসা। জ্বালিয়ে মারছে শুধু আমায়। জিহুক চুপ রইল, উত্তর দিল না কোনো। কিঞ্চিত সময় পর আবারও নিজেই মুখ খুলল জাঙ্কুক। হতাশ কণ্ঠে বলল, আমি বউকে খুঁজে মরছি আর বউটা আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। এবার মুখ খুলল জিহুক। মিনমিনে কণ্ঠে বলল, স্যার কিন্তু আপনার বউ তো জানে না যে আপনি তাকে খুঁজছেন। তেতে উঠল জাঙ্কুক। দাঁতে দাঁত চেপে বলল, কেন জানবে না? মাত্র 10 বছর বয়সে আমার মতো একটা দামড়া ছেলেকে বিয়ে করে জামাই জুটিয়ে ফেলতে পারলো, অথচ তার জামাই যে তাকে খুঁজতে পারে তা জানে না। লেদা বউ আমার। ফুসফুস করে কয়েকটা নিঃশ্বাস ফেললো জাঙ্কুক। চোখ বন্ধ করে নিল সিটের সাথে মাথা এলিয়েই। কিঞ্চিত সময় অতিবাহিত হতেই কিছু একটা ভেবে ধপ করে চোখ দুটো খুললো আবারও। সোজা হয়ে বসে বলল, আমার বউকে আমাদের গাড়ির সামনে পড়ে কোনো ব্যথা পেয়েছে? জিহুক আমতামতা শুরু করলো। এখন যদি সে বলে দেয় যে মেয়েটার হাত চলে গেছে, তাহলে কেমন রিয়েক্ট করবে জাঙ্কুক? নিশ্চয় তাকে এই মাঝ রাস্তায় গাড়ি থেকে ঠেলে ফেলে দিবে। আর যদি না বলে বা মিথ্যা বলে, তবে পরে জানতে পারলে ঘাড় থেকে মাথা আলাদা করে দেবে। সেই হিসেবে সত্যিটা বলাই বাঞ্ছনীয়। জিহুক সময় নিল একটু, অতঃপর তুতলিয়ে বলল, হাতের কোনোই একটু ছুলে গেছে, রক্তও বেরিয়েছিল। জাঙ্কুকের বুকটা ছ্যাদ করে উঠলো যেন। এতদিন পর বউকে যাও একটু খুঁজে পেয়েছিল, তাও বউটা তার তরফ থেকে আঘাত নিয়ে গেল। মুহূর্তে যেতে গেল জাঙ্কুক। খেপাটে কণ্ঠে বলল, তুই দেখে শুনে গাড়ি চালাবি না আহম্মক? আজ তোর জন্য আমার মুরগির বাচ্চার মতো বউটা আঘাত পেল। তোর গাড়ি চালানোর লাইসেন্স আমি কেড়ে নিব বেয়াদব। এই তোকে গাড়ি চালানোর লাইসেন্স দিয়েছে কে বলতো? জিহুক পড়ল মহা ফেসাদে। যেমন স্বামী তেমন তার স্ত্রী, দুজনেরই নজর তার নিষ্পাপ লাইসেন্সের উপর। তবে এই লাইসেন্স তো জাঙ্কুকই তাকে এনে দিয়েছিল। জিহুক ঘাড় বাঁকিয়ে তাকালো জাঙ্কুকের পানে। কিছুটা ঠান্ডা কণ্ঠেই বলল, লাইসেন্স তো দিয়েছে সরকার, তবে এই লাইসেন্স করার পেছনে টাকা ঠেলেছেন আপনি। জিহুকের কথায় থতমত খেয়ে গেল জাঙ্কুক। আমতা আমতা করে বলল, বেটা বদমাইশ, চোখ কোথায় রেখে গাড়ি চালাস? বাসর সরার আগে বউকে পিষে দিয়ে আমাকে বিধবা করার পায়তারা করছিলি। মীর জাফরের বংশধর কোথাকার। রাতের পর দিনের দেখা মিলেছে। সকালের সূর্যটা ধীর গতিতে তার উজ্জ্বলতা বাড়াচ্ছে। সকাল হতেই জাঙ্কুক নেমে পড়েছে তার বউয়ের খোঁজে। কাল এখানে আসতে আসতে বিকাল গড়িয়েছিল। তারপর আবার হোটেল ঠিক করে হোটেলে উঠেছে। তাই আর গতকাল খোঁজাখুঁজির সুযোগ পাইনি। তাছাড়া যেহেতু রাজশাহীর এই এলাকাতেই মেয়েটার দেখা মিলেছে এবং কলেজ কার্ড পেয়েছে, তার মানে মেয়েটা এই এলাকাতেই থাকবে এবং এই এলাকারই কোনো কলেজে পড়বে। জাঙ্কুক 2টা কলেজ খুঁজে ফেলেছে ইতিমধ্যেই, কিন্তু বউয়ের দেখা পায়নি কোথাও। জাঙ্কুকের বুঝে আসে না, শহরের বুকে একটা এলাকাতে এত কলেজের কি প্রয়োজন? একটা কলেজ হলেই তো পারতো। এখনো আশেপাশে 2-3টা কলেজ আছে। এই 2-3টাই খুঁজে না পেলে আবার নতুন করে খোঁজ লাগাতে হবে বউয়ের। ছেলেটার ভাবনার মধ্যেই তারা এসে থামলো একটা মহিলা কলেজের সম্মুখে।
জিহোপ আর জাঙ্কুক একসাথেই নামলো গাড়ি থেকে। গেট পর্যন্ত যেতেই হঠাৎ পকেটে প্রবল ঝংকার তুলে বেজে উঠলো জাঙ্কুকের মুঠো ফোনটা। ছেলেটা পকেটে ঘেটে মোবাইলটা বের করলো। মোবাইল স্ক্রিনে তাকিয়ে জিহোপকে বলল, তুই গিয়ে খোঁজ নে, আমি কথা বলে আসছি। এই হন্তদন্ত হয়ে ছুটে আসছিল কলেজের পানে। ঘুম থেকে উঠতে উঠতে আজ দেরি হয়ে গেছে। তার হাতের ব্যথায় রাতে ঘুমাতে পারেনি একটু। শেষ রাতে একটু ঘুমিয়ে পড়েছিল, ফলস্বরূপ উঠতে উঠতে দেরি হয়েছে সকালে, আর কলেজে আসতে দেরি। হাত উঁচিয়ে হাত ঘড়ি দেখলো, ক্লাসের বাকি আর মাত্র 5 মিনিট। দ্রুত পা চালালো মেয়েটা। হন্তদন্ত হয়ে কলেজে ঢুকে গিয়ে বাধা পেল। কারো শক্তপোক্ত বক্ষের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়লো নিচে। গতকালের আঘাতপ্রাপ্ত স্থানে আবারও আঘাত পেল। চোখ মুখ কুঁচকে কণ্ঠে আহমূলক ব্যথাতুর ধ্বনি তুলল মেয়েটা। ব্যথার স্থানে আবারও ব্যথা পেয়ে চোখ জোড়া টলমল হলো। মাথা তুলে সম্মুখের দিকে তাকাতেই আবিষ্কার করলো অতীব মাত্রা এক সুদর্শন যুবককে। কানে মোবাইল নিয়ে বেশ গভীরভাবে কথা বলছে কারোর সাথে। এদিকে তার হাতের মতো দেহের সাথে ধাক্কা খেয়ে এক রমণী যে নাজেহাল অবস্থায় মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, সেদিকে বিন্দু মাত্রায় ভ্রুক্ষেপ নেই যুবকের। রাগ লাগলো। ডাগর ডাগর নয়নে সে তাকালো সুদর্শন যুবকের পানে। কালো প্যান্টের উপরে শুভ্র রাঙা একখানা শার্ট জড়িয়েছে যুবক। গলার কাছে একখানা কালো চশমা ঝুলন্ত। তাকালো লোকটার মুখ পানে। একটু বেশি ফর্সা মনে হচ্ছে, কেমন ইংরেজদের মতো। ফর্সা গালে আবার গাঢ় চাপদারিওয়ার স্থান। কিঞ্চিত মাত্রায় বড় চুলগুলো পিছনের দিকে ঠেলে রাখা। ভ্রু কুচকে এলো। লোকটাকে কোথায় যেন দেখেছে মনে হচ্ছে। হ্যাঁ, এ তো গতকালকে সেই লোক যে লোকের গাড়ির সাথে ধাক্কা লেগেছিল তেল। লোকটা টাকার গরমও দেখিয়েছিল বেশ। ভাগ্যিস এই লোককে দেখে ক্রাশ খেতে খেতে বেঁচে গেছে, নয়তো এমন একটা ব্রিটিশ লোকের উপরে ক্রাশ খেয়ে জীবনটা বরবাদ হয়ে যেত। মানুষ সুদর্শন হলে যে তার মন সুন্দর হয় না, এই লোক তার জলজ্জান্ত প্রমাণ। নাক মুখ কুঁচকে নিচ থেকে উঠে দাঁড়ালো। তার কানের কাছে বেজে উঠলো জাঙ্কুকের বলা গতকালের সেই কথাটা। কিছু টাকা ধরিয়ে বিদায় করে তাকে। কথাটা মনে পড়তেই ক্রোধে ফুসফুস করে উঠলো, সে কি ভিক্ষুক নাকি যে টাকা দিয়ে বিদায় করবে? নাকি টাকার জন্য ষড়যন্ত্র করে লাফিয়ে গিয়ে তার গাড়ির সম্মুখে পড়েছিল? উল্টো তারা দুর্নীতি ট্রাফিক নিয়ম ভেঙে গাড়ির সামনে তুলে দিয়ে জখম করেছিল তাকে। টাকার বিষয়টা বেশ অপমানে লেগেছে তের কাছে। এমনি মেয়েটা বড্ড শান্ত নম্র, কিন্তু এই টাকার অপমানটা মেনে নিতে একদমই ইচ্ছুক নয় সে। অবশ্য টাকার কথাটা না বললে মেয়েটা এতটাও রাখতো না। গতকাল আর আজকে রাগ নিয়েই জাঙ্কুকের পানে অগ্নি দৃষ্টিতে তাকালো মেয়েটা। কণ্ঠে ক্রোধ এসে বলল, এই যে বড় লোকের অহংকারী ছেলে, আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে কেন দিলেন? জাঙ্কুক ভ্রু কুঁচকালো মেয়েটার কথায়। মোবাইলে থাকা ব্যক্তিকে বলল, পরে কথা বলছি। কলটা কাটলো জাঙ্কুক। আশেপাশে তাকিয়ে বলল, জি আমাকে বলছো? আপনাকে ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না, আর ধাক্কাটাও আপনার হাতের মতো দেহের সাথে লেগেছে আমার। জাঙ্কুকের চোখ বড় বড় হলো। নিজের দেহের পানে তাকালো সে। যথেষ্ট সুঠাম দেহের অধিকারী জাঙ্কুক, আর এই মেয়ে কিনা তাকে বলছে হাতের মতো দেহ। জাঙ্কুক দাঁতের দাঁত চাপলো, কটমট করে বলল, তুমি কি বললে আমাকে? আমার হাতের মতো দেহ? নিশ্চয় চোখ নষ্ট তোমার। চোখের ডাক্তার দেখা অতি দ্রুত। থামলো জাঙ্কুক, আবার বলল, আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দেইনি, বরং তুমি তোমার ওই পাট কাঠির মতো দেহ নিয়ে মাছির মতো আমার উপরে এসে উড়ে পড়েছিলে। আমি এবার আমার দেহের উপরে কোনো মশা মাছি সহ্য করতে পারি না, তাই টোকা মেরে ফেলে দিয়েছি। ফসে উঠলো, দাঁতে দাঁত চেপে বলল, এই কি বললেন আপনি? আমি পাট কাঠির মতো? মোটেই না, আমি একদম ঠিক আছে ব্রিটিশ লোক একটা। জাঙ্কুক কটমট করে তাকালো তের পানে। অত্যন্ত ক্রোধের সাথে শুধালো, কি বললে তুমি? আমি ব্রিটিশ লোক? দেখতে শুনতে তো ব্রিটিশদের মতো, অবশ্য মনটাও ব্রিটিশ গিরিতে ভরপুর। মুখ সামলে কথা বলো বেয়াদব মেয়ে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? মুখ বাঁকালোতে ভেঙচি কেটে বলল, জানি তো। 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে পালানোর সময় তাদের কোল থেকে ভুলবশত বাংলার মাটিতে পড়ে যাও ব্রিটিশের বাচ্চা আপনি। রন্ধ্রে রন্ধ্রে যার ব্রিটিশগিরি, ব্রিটিশদের বংশধর কোথাকার। একটুখানি 5 আঙুলের মেয়ে বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না তুমি? পরিবার থেকে এইটুকু শিক্ষাও পাওনি নাকি অভদ্র মেয়ে? চোখে চোখ রাখলো জাঙ্কুকের। দৃঢ় কণ্ঠে বলল, পরিবার থেকে ঠিকই শিক্ষা দিয়েছে, তবে সম্মান বড় ছোট দেখে হয় না, হয় মানুষের মন মানসিকতা আচার আচরণ দেখে। আমি অবশ্যই কোনো অহংকারী টাকার গরমওয়ালা ছেলেকে সম্মান করি না। গতকাল তের কথার মধ্যেই জাঙ্কুকের মোবাইল বেজে উঠলো। মোবাইলের স্ক্রিনে জেহুবের নামটা দেখে কলটা ধরলো সে। তের পানে এক পলক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ জেহুব বল। জেহুব তেমন কথা বাড়ালো না, সরাসরি বলল, আপনার মুরগির বাচ্চার মতো বউকে পেয়ে গেছে স্যার, ভিতরে আসুন। জাঙ্কুকের কলিজা যেন শীতল হলো। একটু আগে চটে যাওয়া মেজাজটা ঠান্ডা হলো মুহূর্তেই। কল কেটে তাকালো সে তের পানে। ফুরহুরে মেজাজে বলল,
নিহাত মন মেজাজটা ভালো হয়ে গেছে আমার, আর ভিতরেও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা পড়ে গেছে, নয়তো তোমাকে দেখে নিতাম বেয়াদব মেয়ে। কথাটা বলে কলেজের ভেতরের দিকে পা বাড়ালো জাঙ্কুক। পেছন থেকে তে মুখ বাঁকালো, গলা উঁচিয়ে বলল, আরে যান যান অহংকারী ব্রিটিশ পুরুষ। জাঙ্কুক শুনলো তের কথাগুলো, তবে পাত্তা দিল না। এখন তার মন পড়ে রয়েছে কলেজের ভিতরে। এতদিনের অপেক্ষা বুঝি এই শেষ হলো। মুরগির বাচ্চার মতো বউটাকে একটা দর্শনের জন্য মনটা আনচান আনচান করে উঠলো। তেও আর কিছু বলল না, পিছন ঘুরে রওনা হলো নিজের বাড়ির উদ্দেশ্যে। আজ আর ক্লাস করবে না, এমনি দেরি হয়ে গেছে। কলেজে গেলে স্যাররা এখন বাইরে দাঁড় করিয়ে রাখবে, তার থেকে বরং বাড়িতে গিয়ে মা বাবাকে হাতের ক্ষত দেখিয়ে কেঁদে কেঁদে কলেজে কল করিয়ে অসুস্থ তাই ক্লাস করতে পারেনি এটা বলে দেবে। সময় গড়ালো। জাঙ্কুক বেশ কিছুক্ষণ বসে রইল প্রধান অধ্যাপকের কক্ষে, কিন্তু তের দেখা নেই। দপ্তরে এসে জানান দিল তে আজ কলেজে আসেনি। আবারও হতাশ হলো জাঙ্কুক, বিড়বিড়িয়ে বলল, ফাঁকিবাজ বউ একটা। তবে এবার আর ভুল করলো না ছেলেটা। কলেজ কর্তৃপক্ষ এবং এর সাথে পড়া ছাত্রীদের থেকে মেয়েটার বাসার ঠিকানা নিয়ে নিল, অতঃপর যাত্রা শুরু করলো শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। খানিক সময়ের মধ্যে জাঙ্কুক এসে পৌঁছালো তেদের বাড়িতে। বেশ বড় সড়ো শৌখিন বাড়িটা। জাঙ্কুক অস্ত্র উঠিয়ে হাসলো, জিহুবের বাড়ি তাকিয়ে বলল, নিশ্চয়ই আমার শ্বশুর আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখে রাজাকারের মতো এর টাকা মেরে দিয়ে এত সুন্দর বাড়িটা করেছে। জিহু প্রতিউত্তর করলো না কোনো। এমনিও জাঙ্কুকের এই কথার পরিপ্রেক্ষিতে কি বলা উচিত জানা নেই তার। জাঙ্কুক এগিয়ে গেল তেদের ঘরের দরজার সম্মুখে, কলিং বেল বাজাতে হাত বাড়িয়ে ফিরিয়ে নিল। নিজেকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল সে সব পরিপাটি আছে কিনা। প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে, যদি সকলের নজরে না কাটতে পারে তবে এত সুদর্শন হয়ে লাভ কি। নিজের পর্যবেক্ষণও সন্তুষ্ট হলো না ছেলেটা। জিহুবের বাড়ি তাকে প্রশ্ন করলো, সব ঠিক আছে তো জেহুব? জেহুব আপাতমস্তক পর্যবেক্ষণ করলো জাঙ্কুকের, অতঃপর হাসি মুখে বলল, একদম স্যার। জাঙ্কুক আশ্বস্ত হলো, হাত বাড়িয়ে বাড়ালো কলিং বেলটা। মিনিট খানেকের মধ্যেই একজন যুবক এসে দরজাটা খুললো। নম্র কণ্ঠে জাঙ্কুকে প্রশ্ন করলো, জি আপনারা কারা আর কাকে চাই? এটা সোবিন শিকদারের বাড়ি না? জি। উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ, আপনারা ভেতরে আসুন। জাঙ্কুক জিহুবকে নিয়ে ভেতরে ঢুকলো। ছেলেটা তাদের দুজনকে বসতে বলে একটু গলা উঁচিয়ে ডাকলো তার বাবাকে। বাবা, তোমার সাথে দেখা করতে কারা যেন এসেছে। সোবিন শিকদার নিজের কক্ষেই ছিলেন, কেউ তার সাথে দেখা করতে এসেছে শুনে কক্ষ থেকে বাইরে এলেন। বসার কক্ষে ঢুকতে ঢুকতে বললেন, কই কারা এসেছে? জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ালো, ভালোভাবে তাকালো সোবিনের দিকে। অনেক বছর আগে দেখেছিল সে এই লোকটাকে। আগের মতো তরতাজা এখন আর নেই তিনি। চামড়ায় ভাঁজ পড়েছে, চুলগুলো শুভ্র রং ধারণ করেছে, মাথার মধ্যেও টাক পড়েছে বিশাল। তবে চেহারায় মিল আছে। জাঙ্কুক স্বস্তি পেল, না সে ভুল স্থানে আসেনি, এটাই তো শ্বশুর বাড়ি। জাঙ্কুক এগিয়ে গেল সোবিন শিকদারের পানে, অত্যন্ত নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। সোবিন শিকদার ভ্রু কুঁচকালেন, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন জাঙ্কুকের পানে। ছেলেটাকে বোধহয় চিনলেন না তিনি, আবার শ্বশুর বলে সম্বোধন করছে। এই ছাড়া তো কোনো মেয়ে নেই তার, তাহলে এই ছেলে শ্বশুর সে কিভাবে হলো? সোবিন কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন, তুমি কে? জাঙ্কুক যেন বিস্মিত হলো, তার শ্বশুর তাকে চিনতে পারছে না। কি এক মর্মান্তিক ঘটনা। জাঙ্কুক কাঁদতে গিয়েও কাঁদলো না, নিজের মনকে সান্ত্বনা দিল, রাজাকারা ভালো মানুষকে চেনেও না। অতঃপর ছেলেটা একটু এগিয়ে গেল সোবিন শিকদারের পানে, নিজের পরিচয় দিতে গিয়ে বলল, আপনি আমাকে চিনতে পারছেন না শ্বশুর মশাই? আমি আপনার একমাত্র মুরগির বাচ্চার মতো মেয়ের হাঁসের বাচ্চার মতো জামাই, জিয়ন জাঙ্কুক চৌধুরী। সোবিন শিকদার চমকালেন, বিস্মিত দৃষ্টিতে তাকালেন জাঙ্কুকের পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি তুমি জাঙ্কুক? জাঙ্কুক হেসে বলল, জি, আপনার একমাত্র মেয়ের জামাই। জাঙ্কুকের উত্তর আসার সাথে সাথে গম্ভীর হলো সোবিন শিকদারের মুখশ্রী। তার স্মরণে এলো তের বিয়ে, জাঙ্কুকের চলে যাওয়া এবং তার পরবর্তী পরিস্থিতিগুলো। মনে মনে ক্রোধ জন্মালো বয়স্ক লোকটার। থমথমে কণ্ঠে বললেন, তুমি হঠাৎ এখানে ডিভোর্স দিতে এসেছো? তা না আসলেও চলতো। এর সাথে তোমার বিয়ে হওয়ার সময় ওর বয়স কম ছিল, তাই রেজিস্ট্রি হয়নি। আইন ডিভোর্সের ঝামেলা নেই এখানে। তবে মুখে তালাক দেওয়ার একটা বিষয় আছে, যেহেতু তোমাদের বিয়েটা হয়েছিল। তবে তার সামনে না এসে দূর থেকে দিলেই ভালো হতো। থামলেন সোবিন শিকদার, আবার বললেন, এই বিয়ে সম্পর্কে কিছুই জানে না। ওর বয়স তখন ছিল মাত্র 10। বিয়ে, সংসার, স্বামী কোনোটাই ওর জ্ঞানে ছিল না তেমন। পরবর্তীতে তুমি ওকে ছেড়ে দিলে। আমরা চাইনি আমাদের ভুলের জন্য ছোট মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাক, তাই ওই বিয়েটা সর্বদা ওর সম্মুখে আমরা পুতুল বিয়ে বলে উপস্থাপন করেছি। সুতরাং এখন যদি তুমি ওর সম্মুখে এসে ওকে তালাক দিতে চাও,
বিষয়টা হিতে বিপরীত হয়ে যেতে পারে, ওর মনে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে। আশা করি তুমি বুঝতে পারছো আমার কথা, তাই তালাকটা দূর থেকে দিলেই ভালো হয়। সোবিন শিকদার গড়গড় করে বললেন কথাগুলো। হঠাৎ এতদিন পর জাগককে সম্মুখে দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন পৌর লোকটা। এর অল্প বয়সে তাদের ভুলের কারণে যে মেয়েটার জীবনে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে তা মেয়েকে জানতে দিতে একদম ইচ্ছুক নন তিনি। সে কোনোভাবেই চান না মেয়ের জীবনে আর কোনো দুর্যোগ নেমে আসুক, মন ভাঙুক বা তাদের ভুল বুঝুক। বড় আদরের মেয়ে যে তার, তাই তো এলাকা ছাড়লো। এতগুলো দিন ধরে মেয়ের থেকে এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছেন, আর আজ কিনা সেই সত্যিটা হেঁটে এসে দাঁড়িয়েছে তার দ্বারে। ছেলেটার প্রতি ভীষণ ক্রোধ জন্মাচ্ছে। আবার মেয়ের জন্য চিন্তা হচ্ছে, মেয়েটা কোনোভাবে যদি কখনো জীবনের এত বড় সত্যের মুখোমুখি হয়ে যায় তবে প্রতিক্রিয়া কি হবে ভেবে ভয় পাচ্ছেন সোবিন শিকদার। তার উপর যদি জানতে পারে বিয়ের দিনই বিয়ের আসরে তার স্বামী তাকে ত্যাগ করেছিল, তখন কি করবে? সোবিন শিকদার ঠিক জানেন তার মেয়েটা উপরে উপরে ভীষণ চঞ্চল চটপটে হলেও ভিতরে ভিতরে একদম নাজুক, ভীষণ আবেগী। নিজের জীবনের এত বড় সত্যি জানলে হয়তো আরো নাজুক হয়ে পড়বে। না, তিনি বেঁচে থাকতে তার মেয়ের উপরে আর কোনো ঝড়ঝাপটা আসতে দেবেন না। এমনি তাদের ভুলে অল্প বয়সে মেয়েটাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। জাগক শুনলো সোবিন শিকদারের কথাগুলো, বিস্ময় চোখ ঝুলে গেল তার। যে বউয়ের জন্য তার এত প্রতীক্ষা, এত অস্থিরতা, সেই বউ কিনা জানি না বিয়ের কথা। তার রাজাকার শ্বশুরটা তার এত বড় একখানা বিয়েকে পুতুল বিয়ে বলে চালিয়ে দিয়েছে। জাগকের মুখশ্রী থমথমে হলো। গম্ভীর কণ্ঠে সে বলল, আমি কোনো তালাক টালাক দিতে আসিনি শ্বশুর মশাই, আমি এসেছি আমার বউকে সাথে করে নিয়ে যেতে। জাগকের কথায় যেন বিস্ফোরণ ঘটলো উপস্থিত সকলের মধ্যে। এতদিন পর ছেলেটা এসে এমন কিছু বলবে কল্পনাও করেনি কেউ। সোবিন শিকদার চুপ রইলেন, বুঝতে চেষ্টা করলেন জাগকের মুখভঙ্গি। ছেলেটাকে সত্যিই বলছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? সোবিন শিকদার চুপ রইল। চুপ থাকতে পারলেন না তার দুই ছেলে সুগা আর সোহায়ন। এই ছেলেটা যে জাগক সে বাক্য কর্ণে পৌঁছাতেই তাদের মেজাজের পারদ হই হই করে তুঙ্গে পৌঁছে গিয়েছিল। শুধুমাত্র বাবার নরম কণ্ঠের সম্মুখে থেমে রয়েছিল এতক্ষণ, কিন্তু এখন আর ধৈর্য কুলালো না। তার ছোট বোনটার জীবনের সাথে এত বড় একটা খেলা খেলে এখন আবার এসেছে তার বোনকে নিতে। গর্জে উঠল সুগা, অত্যন্ত ক্রোধের সাথে বলল, ঠাট্টা করছিস? এতদিন পরে সে তোর সাথে আমাদের সম্পর্কটা হাসি ঠাট্টার হলেও এখন তার নেই। তুই যেদিন আমার বোনকে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলি সেদিন সে সম্পর্কের ইতি ঘটেছে। জাগক তাকালো সুগার পানে, দৃঢ় কণ্ঠে বলল, আমি মোটেও ঠাট্টা করছি না, আমি আমার বউকে নিতে এসেছি আর নিয়েই যাব। হুঙ্কার তুলল সোহায়ন, জাগকের পানে তেড়ে গিয়ে বলল, তার বউ? কিসের বউ? এক্ষুনি বেরিয়ে যাবে আমাদের বাড়ি থেকে। আগে জানলে তোকে বাড়িতে ঢুকতেই দিতাম না আমি। কেউ স্বীকার করুক বা না করুক, আজ থেকে 7 বছর আগে এর সাথে আমার বিয়ে হয়েছিল, সেই অনুপাতে সে এখনো আমার বউ। আর আমার বউকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। সোহায়ন ক্রোধের বশে আবার তেড়ে গেল জাগকের পানে। তবে জাগককে কোনো আঘাত করার আগে তাকে থামিয়ে দিলেন সোবিন শিকদার। থমথমে কণ্ঠে সে জাগককে বললেন, সে কথা তোমার সেদিন ভাবা উচিত ছিল, যেদিন আমার মেয়েকে বিয়ের আসরে ফেলে দিয়েছিলে। তাছাড়া সেদিন তো বেশ বড় মুখ করে বলেছিলে এই বিয়ে তুমি মানো না, তাহলে আজ কি হলো? জাগকের মুখশ্রীতে অপরাধী ভাব ফুটে উঠল। নত কণ্ঠে সে বলল, আমি সেদিন ভুল করেছিলাম, আমি জানি। সেই ভুলের প্রায়শ্চিত্তও করতে এসেছি আজ। আমি সবটাই মেনেই তেকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাইছি, কিন্তু আমি আমার পুরনো ভুলের পুনরাবৃত্তি করতে চাইছি না। আর আমি আমার মেয়েকে কখনো আর তোমার হাতে তুলে দেবো না। তুমি এখন আসতে পারো। ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়লো জাগক। ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, আমার বউকে আমি নিয়ে যাব, আপনি বাধা দেওয়ার কে? তবে মুখে কিছুই বললো না ছেলেটা। হাজার হলেও এটা তার শ্বশুর মশাই। তারপর আজ প্রথম দিন শ্বশুর বাড়ি এবং শ্বশুরের সম্মুখোমুখি হয়েছে। এদের সম্মুখে নিজের ক্রোধ প্রকাশ করে আর খারাপ হতে চাইল না। এমনি বিগত দিনে কম ভুল করেনি সে। ওষ্ঠ টেনে জোরপূর্বক হাসলো জাগক। চোখে মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলে বলল, দয়া করে আমার সাথে এমন রাজাকারদের মতো ব্যবহার করবেন না শ্বশুর মশাই। আমি আমার ছোটখাটো মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া একদম ভালো নেই। আমার বউটাকে দয়া করে আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। সোবিন শিকদার হতভম্ব হলেন। এই ছেলে নির্লজ্জের মতো এসব কি বলছে? ছোটবেলা থেকে যতদূর ছেলেটাকে তিনি দেখেছিলেন তাতে জানতেন জাগক রকচটা গম্ভীর জেদে ছেলে। এখন তো দেখা যাচ্ছে এ ছেলে নির্লজ্জ ও ভীষণ। ভাগ্যের সেদিন জাগক বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছিল আর বিয়ে মানবে না বলেছিল, নয়তো এই নির্লজ্জটা আজ মেয়ে জামাই হিসেবে তার গলায় বেঁধে যেত। অবশ্য না বেঁধে বাকি রয়েছে কোথায়? এখনো যেহেতু তালাক হয়নি, তার মানে এই নির্লজ্জটা এখনো তার মেয়ের জামাই। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন সোবিন শিকদার। থমথমে কণ্ঠে বললেন, বেয়াদব। একদম ঠিক বলেছেন শ্বশুর মশাই। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া আমি দিন দিন বেয়াদবে পরিণত হচ্ছি। আমার ভিতরে একটু আদব ফিরিয়ে আনতে হলেও
একটা, কিন্তু তার আগে সুগা মুখ খুললো, বাবার পানে তাকিয়ে বলল, এটাকে এখনো সহ্য কেন করছো বাবা? এটাকে তাড়াতাড়ি বের করে দাও বাড়ি থেকে। একটা বার এই সম্পর্কে কিছু জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? সুগার কথায় দাঁতে দাঁত চাপলো জাংকুক, বিড়বিড়িয়ে বলল, আগে তো ভেবেছিলাম শুধুমাত্র রাজাকার শ্বশুর মশাই আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছেন, এখন তো দেখছি রাজাকারের সাথে দুটো আলবদর আর আল শামসও যুক্ত আছে। জিহো পাশে ছিল, তাই জাংকুক বিড়বিড়িয়ে কথাগুলো বললেও সে বেশ ভালোভাবেই শুনেছে সবটা। ছেলেটা একটু ঝুঁকে গেল জাংকুকের পানে, ফিসফিসিয়ে বলল, এখন শুধু মোহাম্মদ আলী জিন্নাহ, ইয়াহিয়া খান আর ভুট্টোই বাকি আছে স্যার, তারা চলে আসলেই সরগোলা পূর্ণ। জিহুপের কথা শেষ হতে না হতেই তার পানে রক্তচক্ষু নিয়ে তাকালো জাংকুক, কটমট করে বলল, চুপ থাক আহাম্মক, এদের কথা একদম মুখে উচ্চারণ করবি না। ঘসেটি বেগম, রাজাকার, আল বদর, আল শামস এদের সাথেই পারছি না, তার মধ্যে যদি আবার এই 3 বাটপার চলে আসে, এদের সাথে আমি একা মানুষ বুদ্ধিতে কুলাতে পারবো নাকি? জিহুপ আমতা করলো, কিছুটা ভয়ার্থ কণ্ঠে বলল, তবুও স্যার, সবাই যখন এসেছে এরাও যদি চলে আসে। জাংকুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জিহুপের পানে, কটমট করে বলল, তাহলে এই 3টার সামনে তোকে ধাক্কা মেরে দাঁড় করিয়ে বলবো, এই আহাম্মকটাকে মেরে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে স্বাধীন করে দিয়ে যান। জিহুপ চুপসে গেল, আর বলল না কিছুই। সোবিন শিকদার তেতে উঠলেন এবার বেশ, কণ্ঠে ক্রোধ নিয়ে বললেন, আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি চলে যাও। জাংকুক তাকালো সোবিন শিকদারের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি বললেই তো আর আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। তে আমার বিয়ে করা বউ, ওকে ডাকুন, বউ নিয়ে চলে যাই। তে ঘরেই ছিল, বসার কক্ষে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এদিকেই আসছিল সে, তবে বসার কক্ষে ঢোকার আগে তাকে থামিয়ে দিল তার মা ইয়ঞ্জন। তাড়াহুড়ো করে বললেন, কোথায় যাচ্ছিস? ওখানে ভাইয়ারা তারপর বাবা চিৎকার চেঁচামেচি করছে, কেন করছে তাই দেখতে যাচ্ছিলাম। ইয়ঞ্জন বেগম ঢোক গিললেন, মেয়েকে কিছুতেই ওখানে যেতে দেওয়া যাবে না এই মুহূর্তে, তাহলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। একবার মেয়ে যদি সবটা জেনে যায়, ভাবতেই গলা শুকিয়ে আসছে ইয়ঞ্জনের। আমতা শুরু করলেন তিনি, এদিক ওদিক দৃষ্টি ফেলে বললেন, তোর বান্ধবী জিমিন কল করেছিল, কি নাকি জরুরি কাজ আছে, এক্ষুনি ওদের বাসায় যেতে বলেছে তোকে। তে ভ্রু কুচকালো, তার জানা মতে জিমিনের এখন কলেজে থাকার কথা, সে আজ কলেজে যায়নি বলে জিমিনও কি যায়নি, হয়তো যায়নি। যাক, আজ বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়া যাবে। তে মায়ের পানে তাকালো, বলল, আচ্ছা আমি তাহলে জিমিনদের বাসা থেকে ঘুরে আসি। হ্যাঁ যা। মায়ের অনুমতি পেতেই তে সম্মুখের দিকে পা বাড়ালো, কলিজা কাঁপলো ইয়ঞ্জনের। হন্তদন্ত হয়ে সে হাত ধরে আটকালেন মেয়েকে, দ্রুততার সাথে বললেন, ওদিকে কোথায় যাচ্ছিস, পিছনের দরজা দিয়ে যা। তে কপালে ভাঁজ ফেললো, তার মায়ের আচার আচরণ কেমন একটা লাগছে আজ। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে, তার মা কিছু লুকাচ্ছে। তে ভ্রু কুচকালো, সন্ধিহান কণ্ঠে বলল, মা কিছু হয়েছে কি? আমার কাছ থেকে লুকাচ্ছ কিছু? জোরপূর্বক হাসলেন নিরঞ্জন, আমতা করে বললেন, না কি হবে, তুই বরং জিমিনের সাথে দেখা করে আয়, মেয়েটা কল করেছে অনেকক্ষণ। তে আর কথা বাড়ালো না, তবে মায়ের আচরণও সন্দেহজনক। সে যাক, জিমিনদের বাড়ি থেকে এসে না হয় দেখা যাবে কি হয়েছে। তে আবারও পা বাড়ালো বসার কক্ষের দিকে। ইয়ঞ্জন বেগম ব্যস্ত হয়ে আটকালেন আবারও, অতবার বললেন, পেছনের দরজা দিয়ে যা। কেন? দেখছিস না বসার কক্ষে মানুষ, ঝামেলা হচ্ছে, ঝামেলার মধ্যে থেকে যাওয়ার দরকার কি? ইয়ঞ্জন বেগম ভুল কিছু বলেনি। তে শুনলো মায়ের কথা, অতঃপর সে পিছনের দরজা থেকে বেরিয়ে গেল বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। জাংকুক বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো তের। শ্বশুর শালাদের বারবার বেরিয়ে যেতে বলাকে বেহায়ার মতো উপেক্ষা করে বসে রইল ছেলেটা, অথচ তার বউয়ের দেখা নেই। হয়তো এই রাজাকার শ্বশুর আর আলবদর আল শামস শালারা মিলে তার বউটাকে কোথাও সরিয়ে দিয়েছে, নতুবা এতক্ষণও কি একবার এদিকটায় আসতো না? জাংকুক কপাল কুঁচকে ভাবলো কিছুক্ষণ, সোবিন শিকদার যদি তেকে ইচ্ছাকৃত ভাবে সরিয়ে দিয়ে থাকে, তবে এভাবে এখানে বসে থেকে লাভ কি? তেকে তার ভয়ে সরিয়ে দিয়ে থাকলে অবশ্য সে যতক্ষণে বাড়িতে থাকবে ততক্ষণ মেয়েকে বাড়িতে আনবে না। না, এভাবে এখানে বসে থাকাটা ঠিক হবে না, অন্য উপায় ভাবতে হবে। যেভাবেই হোক বউকে তো নিজের নিকট নিতেই হবে। জাংকুক বিচক্ষণ ভূমিতে তাকালো বসার কক্ষের আনাচে কানাচে। সোবিন শিকদারের পানে তাকিয়ে বলল, প্রথমবার শ্বশুর বাড়িতে এলাম, অথচ শ্বশুর আর শালাদের ব্যবহারের কি শ্রী। একবার শুধু বউটাকে পাই, তারপর জামাই আদর করাই গন্ডায় উসুর করে নিব, এই আমি বলে রাখলাম। সোবিন শিকদার বিরক্ত নিয়ে তাকালেন জাংকুকের পানে, থমথমে কণ্ঠে বললেন, না আমার বাড়ির জামাই আদর তোমার কপালে আছে, আর না আমার মেয়ে তোমার কপালে আছে, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। জাংকুকের দৃষ্টি তীক্ষ্ণ হলো, দৃঢ় কণ্ঠে বলল,
চারিদিকে শুধু রাজাকার আলবদর আল শামসে ভরপুর। তাতে কি আমি কি কম শক্তিশালী নাকি? 1971 সালের যুদ্ধে এই রাজাকার জনগোষ্ঠী পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে কম চেষ্টা তো করেনি তাদের জিতিয়ে দেওয়ার। তবুও শেষ পর্যন্ত জয়লাভ বাঙালিরাই করেছে। তেমনি আমিও জিতবো। একদিন না একদিন এই রাজাকারদের হাত থেকে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করবই করব। এটুকু বলে থামলো জাঙ্কুক। আবার বলল, বেহায়া যখন হয়েছি বেহায়া আরো হব, তবু আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করেই ছাড়বো ইনশাআল্লাহ। সোবিন শিকদার, সোগা এবং সোহায়ন তিনজনই অগ্নি দৃষ্টিতে তাকালো জাঙ্কুকের পানে। জাঙ্কুক উঠে দাঁড়ালো। তাদের এই দৃষ্টিকে অগ্রাহ্য করে গলায় ঝুলানো চশমাটা চোখে পড়লো। অতঃপর জিহবকে আদেশ দিল, জিহব চল, আমরা এখানে থেকে আর কাজ নেই আমাদের। কথাটা বলেই জাঙ্কুক ব্যস্ত পায়ে বেরিয়ে এলো বাইরে। জিহব একবার দুই পুত্র সহ সোবিন শিকদারের পানে তাকিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে। বাইরে এসে দেখলো জাঙ্কুক বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জিহব অবাক হলো। নিজের বসের নিকট এগিয়ে গিয়ে বলল, স্যার কি হয়েছে আপনার, এমন করছেন কেন? জাঙ্কুক তাকালো জিহবের পানে, চোখ থেকে চশমা খুলে বলল, তোর বের হতে এত দেরি হলো কেন আহম্মক? দেখছিলি তো ওই রাজাকার আর তার রক্তে গড়া দুইটা আলবদর আর শামস আমার দিকে কি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিল। আর একটু হলেই মুরগির বাচ্চার মতো বউটাকে বিধবা করে দিয়ে আমি অক্কা পেয়ে যাচ্ছিলাম। বাবা! জিহব বলল না কিছু, ড্যাব ডেবিয়ে শুধু চেয়ে রইল জাঙ্কুকের পানে। ছেলেটা বোঝার চেষ্টা করলো জাঙ্কুক কি সত্যিই বলছে নাকি অভিনয় করছে। কারণ জাঙ্কুকের সাথে সে যতদিন আছে এর মধ্যে কখনো কাউকে ভয় পেতে দেখেনি সে। তার উপরে আবার অভিনয়ে পাকাপোক্ত এই লোক। যে হোককে মেয়েদের মতো এভাবে ডেব ডেবিয়ে চেয়ে থাকতে দেখে বিরক্ত হলো জাঙ্কুক। কপাল কুঁচকে বলল, তুই কি আমাকে মারতে চাস মির্জাফরের বংশধর? তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি চালু কর। বলা তো যায় না কখন আবার ওই রাজাকার তার দলবল নিয়ে আমার মতো হাঁসের বাচ্চার উপর হানা করে দেয়। একটু থামলো জাঙ্কুক, গাড়িতে উঠে বসলো। অতঃপর ভাবুক ভঙ্গিতে বলল, আমি বোধহয় একটা ভুল করেছি জিহব। জিহব ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, কি স্যার? জাঙ্কুক বড়ই নিরীহ মুখ করে জবাব দিল, আমার শ্বশুরের নামটা রাজাকারের সাথে সাথে শিয়ালও রাখা উচিত ছিল বোধহয়। বেটার শুধু হাঁস মুরগির উপরে নজর। দেখছিস না আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে, আমার হাঁসের বাচ্চার মতো আমিটাকে ধাওয়া করছে। জিহব শুনলো জাঙ্কুকের কথা, তার ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, কই আপনাকে তো কেউ ধাওয়া করেনি। আপনার শ্বশুর আর শালারা এতক্ষণও তো অনেকবার রক্ত চক্ষু নিয়ে তাকিয়েছিল আপনার দিকে, আবার মারতেও এসেছিল। কই তখন তো ঠিক তেজি সরে তাদের সাথে কথা বলেছেন, বেহায়ার মতো বসে রয়েছেন। এবার নিশ্চয়ই কিছু একটা ভেবে এভাবে ঢং দেখিয়ে পালিয়ে এসেছেন, আবার শ্বশুরের বদনামও করছেন। মনে মনে এতগুলো কথা বললেও মুখে কিছু বলার সাহস হলো না জিহবের। এখন কিছু বলা মানে নিজের গলায় নিজে ফাঁসি চড়ানো। এই কথাগুলো একবার যদি জিহবের মুখ থেকে কোনোভাবে বের হয়, দেখা যাবে তার বস তার ঘাড় ধরে রাস্তায় কোনো বড়সড় ট্রাকের নিচে ফেলে বসেছে। অতঃপর বলছে, যা মির্জাফরের বংশধর, ট্রাকের চাকার নিচে পিষে চ্যাপ্টা হয়ে যা। নিজের জানের মায়া সব প্রাণেরই আছে। জিহবও তাই চুপ রইল, চুপচাপ নিজের গাড়ি স্টার্ট করলো। পরন্ত বিকাল, সূর্যটা তার তেজ কমিয়ে ঢলে পড়েছে ইতিমধ্যেই। আকাশের এক কোণ জুড়ে রক্তিম আভা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের বিদায়ের। জাঙ্কুক এই কর্ষণে এসেও দাঁড়িয়ে রয়েছে তেদের বাড়ির সম্মুখে। বিকালের দিকে হুট করেই কল এলো আগামীকাল ঢাকায় ফিরতে হবে তাকে। ব্যবসার জরুরি কাজ পড়েছে, দেশে ফিরেছে খুব বেশি দিন হয়নি। আর যে কয়টা দিন হয়েছে তাও বউ খোঁজার পেছনেই লাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ ওদিকে ব্যবসা পড়ে রয়েছে তার নিজ গতিতে। এখন সে গতিতেও তো গা ভাসাতে হবে, নয়তো বউকে খুঁজে পেলেও তাকে একটা সুন্দর জীবন দিতে অক্ষম হবে জাঙ্কুক। তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেটা। ওকে ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো সোবিন শিকদারের বাড়ির দিকে। যদি একটা বার দেখা পাওয়া যায় তার মুরগির বাচ্চার মতো বউটার, তাকে দেখার যে হৃদয় বড় তৃষ্ণা জমেছে সেই বহুদিন আগে থেকেই। তিনি তাদের বাড়ির ছাদেই ছিল, একা একা ঘুরছিল পুরো ছাদময়। মাথায় তার গভীর চিন্তা, দুপুরে তার মা হঠাৎ তাকে জিমিনদের বাড়িতে কেন পাঠালো মাথায় ঢুকছে না। ও বাড়িতে গিয়ে দেখলো জিমিন কলেজে গিয়েছে, তাহলে সে কল করলো কিভাবে? মাকে এসে প্রশ্ন করলো, মা উল্টো রাগ দেখিয়ে বলল, আমি কি তোকে মিথ্যা কথা বলেছি? হবে হয়তো জিমিন কল করেনি, অন্য কেউ করেছে, আমি জিমিন ভেবেছি। কিন্তু কথা হলো, যদি জিমিন কল না করে তাহলে কে কল করেছিল? তার উত্তরও নিরঞ্জন বেগম দিলেন না। আমতা আমতা করে বললেন, আমি কি জানি, আমি তো জিমিন ভেবেছিলাম।
তে নিজের মনে দুপুরে ঘটনাগুলো ভাবতে ভাবতে তাকালো রাস্তার দিকে। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার ওপাশে। জাঙ্কুককে দেখে বিন্দু মাত্র চিনতে অসুবিধা হলো না মেয়েটার। এ তো সেই ব্রিটিশ লোকটা। তের ভ্রু কুচকে এলো। এই লোকটা এখানে কি করছে? জাঙ্কুকের সম্মুখে দেখে মেজাজ বিগড়ালো তের। একে একে মনে পড়লো সকল অপমানের কথা। দাঁত কিরমির করে আর আশেপাশে তাকালো তে। হঠাৎ ছাদের এক কোণে পড়ে থাকা কিছু ইটের টুকরা দেখে চোখে পড়তে মাথায় খেলে গেল শয়তানি বুদ্ধি। ওষ্ঠ প্রসারিত করে হাসলো মেয়েটা। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ইটের টুকরাগুলোর নিকট। একটু ঝুঁকে হাতে তুলে নিল বেশ বড়সড় একটা টুকরাটা। অতঃপর ছাদের কিনারায় এসে এক চোখ বন্ধ করে অন্য চোখ দ্বারা নিশানা করলো জাঙ্কুকের ফর্সা কপালটা। সময় ব্যয় না করে ডান হাত দ্বারা দ্রুত ইটের টুকরাটা ছুঁড়ে মারলো জাঙ্কুকের কপাল বরাবর। বাহ, ইটের টুকরাটা খুব সুন্দরভাবে লেগে গেল জাঙ্কুকের কপালে। চমকে উঠল জাঙ্কুক। দ্রুত নিজের ডান হাত তুলে কপালে চেপে ধরলো। কণ্ঠে তুলল আহমূলক বেড়াতোর ধ্বনি। তে দ্রুত বসে পড়লো আড়ালে, যাতে তাকে কেউ দেখতে না পায়। জাঙ্কুক কপালে হাত দিয়ে আশেপাশে তাকালো। না, কোথাও দেখা যাচ্ছে না কাউকে। তাহলে ইটের টুকরাটা কে মারলো? নিশ্চয় তার রাজাকার শ্বশুরের দলের কেউ। এছাড়া এখানে তো তার কোনো শত্রু নেই। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেললো। কপাল থেকে হাত নামিয়ে ধরলো চোখের সম্মুখে। দেখলো কিছুটা লাল রক্ত লেগে আছে তাতে। জাঙ্কুক কপাল টান টান করে দেখলো সে রক্ত। অতঃপর হতাশ কণ্ঠে বলল, আসলাম মুরগির বাচ্চার মতো বউটাকে খুঁজতে, আর বাড়ি ফিরতে হচ্ছে হাঁসের বাচ্চার মতো আমি তার কপাল ফাটিয়ে। সূর্যটা আকাশ দখল করেছে, চারিদিকে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের অস্তিত্ব। জাঙ্কুকের ঘুম ভাঙেনি এখনো। হোটেলের শুভ্ররাঙা বিছানা দখল করে উদম শরীরে উপর হয়ে শুয়ে আছে সে। কোমর অব্দি পাতলা চাদর টানা। ফর্সা পিঠটা দৃশ্যমান জানালা থেকে আসা মৃদু আলোয় উস্কো খুস্কো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। জাঙ্কুক ঘুমের মধ্যে নিজের কক্ষে টোকা পড়লো। বাহির থেকে জেহুব দরজায় মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, স্যার স্যার। জেহুবের ডাক কর্ণে পৌঁছাতে বিরক্ত হলো জাঙ্কুক। ঘুমের মধ্যে চোখ মুখ কুচকে ফেললো ছেলেটা। জেহুব আবার ডাকলো, স্যার 9টা বেজে গেছে, আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। 9টা বেজে গেছে? জাঙ্কুকের কর্ণে আঘাত হানলো কথাটা। এত দেরি হলো আজ তার ঘুম ভাঙতে? আজকেই তো বেশ কয়েকদিনের জন্য ঢাকা চলে যেতে হবে তাকে। ঢাকার উদ্দেশ্যে রওনা করার আগে একবার তীর কলেজে যেতে চাইছিল, অথচ ঘুম থেকে উঠতে উঠতেই 9টা বাজিয়ে দিল। সবই মেয়েটার দোষ। কাল রাতে বউয়ের চিন্তায় তো ঘুমাতেই দেরি হয়ে গিয়েছে। না মেয়েটা ধরা দিচ্ছে তার নিকট, আর না শান্তিতে থাকতে দিচ্ছে। ধপ করে চোখ মেলল জাঙ্কুক। দুহাতে ভর করে বিছানায় উঠে বসলো। মুহূর্তে ফর্সা শরীর থেকে খসে পড়লো পাতলা চাদরটা। দৃশ্যমান হলো প্রশস্ত বক্ষের পেটানো ফর্সা শরীর। কালো বড় বড় লোমে আবৃত সে বক্ষস্থল। নাভির নিচে পরনের প্যান্টার স্থান পাও পেটে 2-4টে ভাঁজ স্পষ্ট। ডান হাত তুলে মাথার চুলগুলো এলোমেলো করে দিল ছেলেটা। অতঃপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে ঝিওকে বলল, তুই যা, এখানকার সব কাজকর্ম মিটিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি। জিহব আর দরজা ধাক্কালো না, চুপচাপ প্রস্থান করলো নিজের কাজে। জাঙ্কুক মিনিট 10-এর মধ্যে ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। জিহবকে এদিকের কাজে রেখে সকালে নাস্তা না করে চটজলদি বেরিয়ে পড়লো তের কলেজের উদ্দেশ্যে। যদি ভাগ্যের জোরে বউয়ের দেখাটা সে পায়, এমনি কয়েকটা দিন ঢাকায় কাটাবে বিধায় বউকে খোঁজা হবে না। বউটাকে খুঁজে না পেয়ে এই যে কয়েকটা দিনের জন্য সে আবারও ঢাকায় যাচ্ছে, এতে কি নিদারুণ যন্ত্রণার শিকার হচ্ছে তার কি মুরগির বাচ্চার বউটা কি জানে? একদমই জানে না। মেয়েটা তো এইটুকুই জানে না যে তার মতো এত সুন্দর হাঁসের বাচ্চার মতো একটা জামাই আছে। জাঙ্কুকদের কলেজের সম্মুখে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। তে আর জিমিন আজ একসাথে কলেজে আসছিল। শুভ্ররাঙা কলেজ ড্রেসে আবৃত মেয়েটার উজ্জ্বল শ্যামরাঙা নরম দেহখানা, মাথায় আবার শুভ্ররাঙা হিজাব বাঁধা। তেদের কলেজ ড্রেসটা সম্পূর্ণ সাদা। মাঝে মাঝে মনে হয় এই কলেজ ড্রেস নয়, বরং এটা বিধবা ড্রেস। তখন তার খুব করে ইচ্ছে হয় কলেজ কর্তৃপক্ষকে জানাতে যে, আপনারা দয়া করে আপনাদের এই বিধবা পোশাকটা বাতিল করুন। বিয়ের আগেই কেন আমাদের জামাইগুলোকে মেরে বিধবা বিধবা অনুভূতি দিচ্ছেন? মনে মনে কথাগুলো বললেও মুখে কখনো এই কথা প্রকাশ করতে পারে না মেয়েটা। এত সাহস তাই নেই। তাছাড়া এইসব কথা কলেজ কর্তৃপক্ষের নিকট বললে তারা নিশ্চয়ই তাকে বেয়াদব ভাববে। রাস্তার ফুটপাত ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতে তের হঠাৎ চোখ পড়লো জাঙ্কুকের পানে। ছেলেটা একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কপালে ওয়ান টাইম একটা ব্যান্ডেজ জল করছে। তের স্মরণে এলো গতকাল তার ঢিল ছোড়ার কথা। মেয়েটার মনে অপরাধ বোধ জন্মালো। মায়া হলো জাঙ্কুকের জন্য। তবে তের চিন্তার মধ্যেই হই হই করে উঠলো জিমিন। জাঙ্কুকের দিকে আঙুল তাক করে বলল, এই লোকটাই তো তোকে কাল খুঁজছিল। আমাদের কাছ থেকে তো বাড়ির ঠিকানাও নিয়েছিল।
তে ভ্রু কুচকালো। এই লোকটাকে তো সে সেদিন দুর্ঘটনার আগে কখনো দেখেছে বলে মনে হয় না, চিনিও না, তাহলে তাকে কেন খুঁজছিল? তে কিঞ্চিত সময় নিয়ে ভাবলো। হঠাৎ তার মনে ভয়ের সঞ্চার হলো। আচ্ছা, কাল খারাপ ব্যবহার করেছে বলে লোকটা সবার নিকট তার নামে নালিশ জানাতে তাকে খোঁজে নিত। এই মুহূর্তে অপরিচিত একজন পুরুষের তাকে খোঁজার কারণ হিসেবে এই একটা ছাড়া আর কোনো কারণ মস্তিষ্কে আসছে না। এই জন্যই বোধহয় গতকাল তাদের বাড়ির সম্মুখেও দেখেছিল জাঙ্কুককে। একটু আগে জাঙ্কুকের জন্য তার হৃদয়ে জন্মানো মায়া ফুস করে উড়ে গেল। সাথে সাথে ক্রোধের পারদটা তরতর করে বেড়ে গেল। লোকটা তাকে দুর্নীতি করে গাড়ির চাকা দিয়ে পিষে মারতে চেয়েছিল, তারপর দুঃখিত না বলে টাকার গরম দেখিয়েছিল বেশ, আবার কাল ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কত অপমানমূলক কথা বললো। তার বেলায় কিছু না, সে কি নাকি একটু বলেছে তার জন্য একদম বাবার কাছে নালিশ দিতে পর্যন্ত চলে গেছে। লোকটা যে সামান্য একটা কারণ নিয়ে এমন বাচ্চামির পরিচয় দিবে ভাবতেও পারিনি তে। না, এখন অব্দি ভাবা পর্যন্ত বিষয়টা যায়নি, আর যেতেও দেওয়া যাবে না। তার আগে এই ব্রিটিশ লোকটাকে শাসাতে হবে, নয়তো বাবার কানে একবার কথাগুলো গেলে বাবা আর আস্ত রাখবে না। তে শক্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে দাঁড়ালো জাঙ্কুকের মুখোমুখি। কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি যে সামান্য একটা বিষয় নিয়ে এত দূর যাবেন আমি ভাবতেও পারিনি। জাঙ্কুক ভ্রু কুঁচকালো তের কথায়, গাড়ির সাথে হেলান দিয়ে থমথমে কণ্ঠে বলল, মানে? হ্যাঁ, এখন তো বুঝতেই পারবেন না। বুঝতে পারবেন আমার বাড়িতে আমার নামে নালিশ দিতে যাওয়ার সময় কি একটা ছোট ঘটনা, যেখানে বেশি অপরাধ আপনার, অথচ আপনি আমার বাবার নিকট আমার নামে নালিশ দিতে এত তৎপর। জাঙ্কুকের কুঞ্চিত ভ্রুজোড়া আরো কুঞ্চিত হলো। চোখ ছোট ছোট করে সে প্রশ্ন করলো, আমি তোমার নামে তোমার বাবার নিকট নালিশ কেন জানাবো? আজও? তে কপাল কুঁচকালো। সরল দৃষ্টিতে জাঙ্কুকের পানে তাকিয়ে বলল, আপনি বলতে চাইছেন আপনি আমার বাবার কাছে আমার নামে নালিশ দেওয়ার ইচ্ছা পোষণ করছেন না? জাঙ্কুক নিজের দুহাত বগল দাবা করলো, নির্বিকার ভঙ্গিতে বলল, না, আমার এত অযথা সময় নেই যে তোমার মতো একটা অভদ্র বেয়াদব মেয়ের নামে তোমার বাবার নিকট নালিশ দেব। জাঙ্কুকের বলা প্রথম না কথাটাই তে স্বস্তি নিঃশ্বাস ফেললেও পরের কথাগুলো কর্ণে পৌঁছাতেই তেতে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, এই ব্রিটিশ লোক, কি বললেন আপনি? আমি অভদ্র বেয়াদব? তাহলে আপনি তো বদ পাঁচই দুর্নীতিগ্রস্ত পুরুষ মানুষ। জাঙ্কুক চেতে গেল মুহূর্তেই, দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে গাল লাল করে দেবো বেয়াদব মেয়ে, মুখ সামলে কথা বলো, নয়তো তোমার মুখটাই আমি ভেঙে দেবো। তুই ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, ভেঙে দেখুন তো, একদম নারী নির্যাতনের মামলায় 14 বছরের জন্য জেলে পড়ে দেবো। আর তা অবশ্যই আপনার ওই ইংরেজদের বড় লোকের জেল হবে না, হবে আমাদের বাঙালিয়ানা গরিব জেল। যাকে হতভম্ব হলো, এইটুকু 5 আঙুলের মেয়ে কিনা তাকে জেলে পড়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। এই মেয়েকে জানে তার আসল পরিচয়? জানলে অবশ্যই জেল শব্দটা তার সম্মুখে উচ্চারণ করারও দুঃসাহস দেখাতো না। জাঙ্কুক হেসে উঠলো, তের দিকে তেরে গিয়েও নিজেকে সংযত করলো, দাঁতে দাঁত চেপে বলল, আমাকে জেলের ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কে? ইচ্ছে করলে তোমাকে। থামলো জাঙ্কুক, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। না, নিজের ক্রোধ কিছুতেই বাইরে আসতে দেওয়া যাবে না, তাহলে ঝামেলা হয়ে যাবে। খুব সহজে তার স্বরূপ প্রকাশ পেলে চলবে না। তবে এখানে আর কিছুক্ষণ থাকলে এই বেয়াদব মেয়ের তাড়নায় হয়তো নিজের খোলস ছাড়তে হবে। ক্রোধে ফুসফুস করতে করতে নিজের গাড়িতে উঠে বসলো জাঙ্কুক। দ্রুত গাড়ি স্টার্ট করে মুহূর্তে সাই করে তের দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। তেও ভেঙচি কাটলো, তাচ্ছিল্য করে বলল, আসছে কোন দেশের লাট সাহেব যেন, যত সব ইংরেজদের বংশধর। কথাটা বলতে বলতেই মেয়েটা ঢুকে গেল কলেজের ভেতর। একটু পরে ক্লাস শুরু হবে তার। সূর্যের উজ্জ্বল রশ্মি, গরমে দিশেহারা প্রকৃতি, গাছের পাতাগুলোও কেমন নেতিয়ে পড়েছে সূর্যের প্রখর তাপে। এই তীব্র তাপদাহকে মাথায় নিয়েই রাজশাহী টু ঢাকা মহাসড়কে সাই করে চলছে জাঙ্কুকের কালো রঙের গাড়িটা। তবে হঠাৎই জিহুক রাস্তা পরিবর্তন করলো, মহাসড়ক থেকে গাড়িটা নামিয়ে নিল এক জঙ্গলের রাস্তা ধরে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে গাড়িটা এসে থামলো এক ঘন জঙ্গলে। আশেপাশে জনমানবের চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র গাছে গাছে কিছু খেচর শ্রেণীর প্রাণী এবং কীটপতঙ্গের সমাগম। জাঙ্কুক নেমে দাঁড়ালো গাড়ি থেকে, আশেপাশে একবার সজাগ দৃষ্টি বুলিয়ে এগিয়ে পা বাড়ালো সম্মুখপানে। কিঞ্চিত পথ পাড়ি দিতে সম্মুখে দৃশ্যমান হলো পুরনো ভাঙাচোরা একটা বাড়ি। জিহুককে সাথে নিয়ে বাড়ির ভিতরে দিকে ঢুকলো জাঙ্কুক। দুজনে এসে থমকে দাঁড়ালো একটা শ্যাওলাপাড়া স্যাঁতসেঁতে কক্ষের সম্মুখে। কক্ষের দরজায় বিশাল এক তালা ঝুলিয়ে পথ রোধ করে রাখা হয়েছে। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো জিহুকের পানে। জিহুক তাড়াহুড়ো শুরু করলো, দ্রুত পকেট থেকে চাবি বের করে খুললো তালাটা। জাঙ্কুক সময় ব্যয় করলো না, পুরোনো কাঠের দরজাটা ক্যাচ ধরে তুলে ভিতরে ঢুকলো। খোলা দরজা থেকে আসা আলোয় আলোকিত হলো অন্ধকার রুমটা। সম্মুখে দৃশ্যমান হলো চেয়ারের সাথে হাত পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় এক অর্ধবয়স্ক পুরুষকে। দুর্বল তার চাহনি, শরীরের পোশাকেরও অবস্থা বেহাল। মনে হচ্ছে কেউ ভীষণ নির্মমভাবে টেনে হিঁচড়ে এখানে তুলেছে। জাঙ্কুক পেতে উঠলো, গলা চড়িয়ে বলল,
এটাকে চেয়ারের সাথে বেঁধেছিস কেন আহম্মক? চেয়ার কি মামলা পেয়েছিস? আমার টাকায় কেনা চেয়ারে কেন ওই দূষিত লোকজনকে বসিয়েছিস বেয়াদব? যে হোক, হতলন্ত হয়ে ছুটে গেল চেয়ারের নিকট। চেয়ার থেকে দ্রুত লোকটাকে খুলে ছুঁড়ে ফেললো নিচে। জাকুব বাঁকা হাসলো, হাঁটু মুড়ে বসলো লোকটার পাশে। হাত বাড়িয়ে এক কানে খুলে নিল লোকটার মুখে লাগিয়ে রাখা এতক্ষণের কষ্টিপটা। সাথে সাথে শোনা গেল লোকটার গগন বিদারী চিৎকারের ধ্বনি। জাকুব খুব একটা পাত্তা দিল না সেদিকে। লোকটার পানে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, গগিও জাল টাকা, ড্রাগ, ইয়াবা সহ আরো অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত। স্ত্রীর সবটা জানতে পারায় 3 বছর আগে স্ত্রীকেও খুন করেছিলে। কথাটা বলেই ভ্রু কুঁচকালো জাঙ্কুক। ঘাড় বাঁকিয়ে জিহবের পানে তাকিয়ে বলল, আমারও কি এখন আমার বউকে মেরে দেওয়া উচিত? জিহব, বউটা না আমার নিকট ধরা দিচ্ছে আর না জ্বালানো কমাচ্ছে। জিহব কাঁচুমাচু মুখ করলো, আমতা আমতা করে বলল, বউকে মারলে আপনি বউ পাবেন কোথায় স্যার? জাঙ্কুকের কপালে ভাঁজ পড়লো। ভাবুক ভঙ্গিতে বলল, তাও ঠিক। কথাটা শেষ করে জাঙ্কুক আবার তাকালো সম্মুখের অবহেলায় পড়ে থাকা গমিওর পানে। নির্বিকার ভঙ্গিতে বলল, বউ না হয় তোর কালো দুনিয়ার সম্পর্কে জেনে গিয়েছিল বলে মেরেছিলি, কিন্তু শ্বশুরকে কেন মারলি? তোর শ্বশুরও কি আমার শ্বশুরের মতো রাজাকার ছিল নাকি? গমিও ভয়ার্ত দৃষ্টিতে তাকালো জাঙ্কুকের পানে, কম্পিত কণ্ঠে বলল, আপনি কে? জাঙ্কুক বাঁকা হাসলো, জিহবের পানে ইশারা করে। গমিওকে বলল, ওই ছেলেটাকে চিনিস? ওর নাম জাং হোসিওক। জাং হোসিওক নামটা কর্ণে পৌঁছাতেই কেঁপে উঠল গমিও। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো জিহবের পানে, অস্পষ্ট স্বরে বলল, জাং হোসিওক মানে জিহব। জাঙ্কুক উঠে দাঁড়ালো, জিহবের পানে তাকিয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটার জন্য কলিজাটা কেমন ছ্যাঁত করছে জিহব। আমি বরং গাড়িতে গিয়ে বসি একটু, কল্পনায় বউয়ের সাথে বাসরটা সারি, ততক্ষণে তুই এটার সেবা যত্ন কর। কথাটা বলে জাঙ্কুক ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল কক্ষ থেকে। জিহব ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে একবার, অতঃপর আবার তাকালো গমিওর পানে। এতক্ষণের কাছামাছি খোলর ছেড়ে বেরিয়ে এলো ছেলেটা। মুহূর্তেই জিহবের চোখে মুখে ফুটে উঠল ভয়ঙ্কর হিংস্রতা। কক্ষের এক কিনারে রাখা মোটা রডগুলোর একটা রড হাতে তুলে নিল। বাঁকা এসে বলল, ওয়েলকাম টু হেল বেব। ঘন্টা খানিক কেটে গেল। জিহব বেরিয়ে এলো রং চোখ উঠে যাওয়া স্যাঁতস্যাঁতে কক্ষ থেকে। ঘেমে নিয়ে একসা অবস্থা ছেলেটার। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে ঘাড় মাত্র শ্যামবর্ণ মুখশ্রীতে। শার্টের উপরের দুটো বাটন খুলে সে এগিয়ে এলো গাড়ির দিকে। জাগো গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। জিহবের মধ্যে আবারও কাছামাছি ভাব ফুটে উঠল। দুনিয়ার কোনো মানবকে জিহব ভয় না পেলেও এই জাকুক নামক প্রাণীর ভয়ে সে সর্বদা আড়ষ্ট। জিহব বেশ ভালোভাবেই জানে জাকুকের ভয়ঙ্কর রূপ কতটা হিংস্র। জিহব আশেপাশে চোখ ঘোরালো, একবার ভাবলো জাকুককে ডাকবে না, তবে পরক্ষণেই মত পরিবর্তন করলো। এখানে আর সময় নষ্ট করাটা ঠিক হবে না। অতি দ্রুত তাদের ঢাকায় যেতে হবে, সেখানেও কাজ আছে অনেক। একটু কেশে গলা পরিষ্কার করলো জিহব, ধীর কণ্ঠে বলল, স্যার। জাঙ্কুক নড়ে চড়ে উঠল, বিরক্তিতে কপাল কুঁচকে চোখ দুটো খুললো সাথে সাথেই। জিহবের পানে তাকিয়ে বলল, দিলি তো আমার শখের বাসরটা মাঝপথে আটকে। কেবল ওটাকে চুমু খেতে দেখছিলাম, তাও তোর সহ্য হলো না। কাকের মতো কাকা করতে করতে উড়ে এলি। শুধু শুধু কি তোকে আমি মির্জাপুরের বংশধর বলি? জিহব আমতা আমতা করলো, বোকা বোকা কণ্ঠে বলল, দুঃখিত স্যার, আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম। আপনার বাসর ভাঙার কোনো ইচ্ছে আমার ছিল না। জাঙ্কুক সরু দৃষ্টিতে তাকালো জিহবের পানে, আদেশের সুরে বলল, গাড়িতে উঠে বস, ঢাকা যেতে হবে। জিহব এলোমেলো দৃষ্টি ফেললো, বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ভিতর বেশ সাহসের সঞ্চার ঘটালো। অতঃপর বলল, স্যার, আপনি আর কতদিন আমার মাথায় নুন রেখে বড়ই খাবেন? নাক মুখ কুঁচকালো জাঙ্কুক, অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, এই মির্জাপুরের বংশধর, একদম আমার নামে মিথ্যা বদনাম ছড়াবে না। আমি মোটেই নুন দিয়ে বড়ই খাই না। আমি বাজার থেকে সবসময় মিষ্টি বড়ই কিনি, আর কোনো ভাবে 2-4টা টক বড়ি পড়লে তোকে খাওয়াই, নিজে খাই না। জিহব হতাশ হলো, এই লোকের সাথে কথা বলাই বেকার। এর সাথে কথা বলার থেকে নিজের মাথায় একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে গিয়ে 2-4টা সেলাই নিয়ে বাড়ি ফেরা ঢের ভালো। চারিদিকে উৎসব লেগেছে, বসন্ত উৎসব, সাথে আবার ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষের কাছ থেকে কি দূরে থাকা সম্ভব? জাগুকে 3 দিন আগে থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ, বুক ধরপড় করে সারাক্ষণ। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠছে সে ক্রমশ। তার মুরগির বাচ্চার মতো বউটাকে যেন কত ছেলেরা এই ভালোবাসা দিবসে প্রেম নিবেদন করবে। তার উপর তার বউটা তাদের বিয়ের কথাও জানে না। যদি কোনোভাবে তার না দেখা বউ কারো ভালোবাসা গ্রহণ করে ফেলে, খুদ করার লোভ দেখিয়ে যদি কেউ পটিয়ে নেয় মুরগির বাচ্চার মতো বউটাকে, জাকুকের বুক কাঁপছে, অস্থির হয়ে উঠছে সে। তাই তো ঢাকায় যাওয়ার 4 দিনের মাথায় আবার রাজশাহী পেল ছেলেটা। এই 4 দিন পর যে ভালোবাসা দিবস, এটা একদমই খেয়াল ছিল না। খেয়াল থাকলে ব্যবসা গোল্লায় গেলেও তো কেউ তাকে ঢাকায় নিতে পারতো না। তপ্ত নিঃশ্বাস ফেললো জাঙ্কুক। জিহবকে সাথে নিয়ে তেদের কলেজে ঢুকলো।